বাইরে যারা ঘোরাঘুরি করছেন চলে আসুন, আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। সময় সংক্ষেপ। তাহলে কি শুরু করা যাক নাকি? এবার সবাই মিলে রাম নাম বলুন দেখি। সর্বপ্রথমে আমাদের পরমারাধ্য ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রী চরণে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় গুরু ভাই বোন, এতদ অঞ্চলের আপামর জনসাধারণ মন্ডলী, জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক ও বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। আজ কেউ যেন ফেলে না। দীর্ঘ বছর পরমপিতা অন্তরালে গেছেন। আমাদের মধ্যে একটা বিশ্বাস অবিশ্বাস দোলা যাচ্ছে, ঠাকুর আসবেন কিনা, বিপ্লব হবে কিনা, যদি বিপ্লব হয় আর কত দেরি, নানা প্রশ্ন আমাদের মধ্যে ঘোরাফেরা করছে। এবং পরম পিতার সেই তত্ত্বটা মনে পড়ে। ঠাকুর একসময় বলেছিলেন যে আজ যারা মনে করিস আমার জন্য জীবন পর্যন্ত দিতে পারিস, ভাবি কালে তাদের থেকেই জুদাসদের তোরা দেখা পাবি। শুনেছেন তো, করেছেন তো? আজ যারা মনে করিস আমার জন্য জীবন পর্যন্ত দিতে পারিস, ভাবি কালে তাদের থেকেই জুদাসদের তোরা দেখা পাবি। এবং এবার সামলানো দায়, পড়া যাবকটা পড়ে দেখবেন, এবার সামলানো দায়। বর্তমানে আমরা যে পরীক্ষার মধ্যে আছি, এবার সামলানো দায়, পড়া যাবকটা পড়ে দেখবেন যে টাকার জন্য আজকে ভালো ভালো করি, শুধুমাত্র টাকার জন্য কিভাবে 132 পৃষ্ঠ সমগ্র পড়া যাবকে কিভাবে একের পর এক তারা লাইন থেকে চলে যাচ্ছে, অর্থের প্রলোভনে হাত পাততে পারে কিন্তু তাদের সঙ্গে হাত মেলাবে না। আজকে দিনের কথা না, কিন্তু এবার সামলানোটা অনেক পুরাতন করা যাবে। তখন খুব সোভেনিয়ার আকারে বেরোবে পত্রিকা। এই দান হচ্ছে আগেকার দিনে রাজা বাদশার দানের মতো। তারা ভালো শিল্পী, ভালো কর্মীদের বহু গুপ্ত জায়গা তৈরি করত, বহু টাকা তাদের দিত, যেটা এখন চলছে। ভালো ভালো মাথা কর্মী, মাথা বক্তা, ভালো ভালো শিল্পী, আমি নাম করব না, তাদেরকে টাকা দিয়ে কেনার চেষ্টা হয়েছে এবং অনেকেই বিক্রি হয়েছে। নাম বলতে গেলে সারা দিন রাত পার হয়ে যাচ্ছে। কারণ বর্তমান সন্তান দলের এখন হিসাব মতো রাজসাক্ষী হয়ে আছে এই অধম। অনেক কিছু তথ্য, ডকুমেন্টস, পেপার আমার কাছে রয়েছে, সেই জোরে আমি কথাগুলো বলার সাহস পাই। তাই আজকের দিনে পরম পিতার আগাম যে ভবিষ্যৎবাণী কিভাবে অঙ্কের মতো মিলছে, একদম নাম ধরে ঠাকুর বলছে কবলে এনে ওদের সাহায্য করতে চাই। আলোচনা করা যাবে, ভারতীয় বেদবিদ্যা সংবাদেও আছে। আমরা ওদের কবলে করতে চাই না, পরম পিতা অপরাধ আলোচনা করে আমরা আমাদের কবলে এনে ওদের সাহায্য করতে চাই, কিন্তু সেটা পারলাম না, আমরা ওদের কবলেই করছি। এবং বলা হচ্ছে, এবং তাদের মুখ থেকে যেখান থেকে টাকা তারা পাচ্ছে বিভিন্ন ওয়েজ, সন্তান দলকে ম্যাক্স করে দেওয়ার জন্য, সন্তান দলকে নস্যাৎ করে দেওয়ার জন্য বিভিন্ন উইংস ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টাকা ঢুকছে এবং সেই টাকা যেই নিচ্ছে, যে এতদিন বিপ্লবের কথা বলতো, যে এতদিন নেতাজির কথা বলতো, তারাই এখন বলছে নেতাজি বেদের চ্যাপ্টার নয়, বিপ্লব টিপ্লব ওগুলো আমাদের নয়।
ওসব আমাদের বলার দরকার নেই, আমরাই সিদ্ধি মুক্তি নির্বাণ নিয়ে করে থাকি। ছোট স্বপন দাস মহাশয়ের নাম আপনারা শুনে থাকবেন। কথা প্রসঙ্গে বেরিয়ে আসছে কথাটা। সুৎকারে ঠাকুর বাড়ির উল্টো দিকে নাম হতো, গান হতো, মাঝে মাঝে ঠাকুর দীক্ষা দর্শন দিতে। হঠাৎ স্বপনদা নাম করার পরে একটা গান ভক্তিমূলক গান করার পরে একটা বিপ্লবী গান ধরেছে। ঠাকুর সঙ্গে সঙ্গে গান থামিয়ে বললেন, স্বপন, বিপ্লব ছাড়, ওটা আমার উপর ছেড়ে দেয়। আপাতত তোদের আমি চাবি দিয়ে দিলাম, তোদের সিদ্ধি মুক্তি নির্বাণের ঘরে চাবি দিয়ে দিলাম, সময় মতো আমি চাবিটা খুলে দেব। তখন যার যার স্বরূপ দেখতে অবাক হয়ে গেল। তো আজকে ঠাকুরের প্রতীক চিহ্ন কি? যেমন মা শীতলার হাতে ঝাঁটা, বিষ্ণুর হাতে সুদর্শন চক্র, প্রত্যেক দেবতাদের একটা করে প্রতীক আছে। ঠাকুরের হাতে প্রতীক চিহ্ন কি? ত্রিশূল, তাই তো? ওই যে ত্রিশূল উঠে রেখেছেন দুদিকে দুটো, আবার এই ত্রিশূলে তিনটে ফলা। এই তিনটে ফলার ব্যাখ্যা কি? ঠাকুরের কাজের ধারাটাই তিনটে ধারা। এবং ঠাকুর খুব সুন্দর ব্যাখ্যা করে বলছেন যে অসুর দমন করার জন্য যখন সব দেবতাদের অস্ত্র ফেল হয়ে যায়, তখন মা দুর্গা নিজে শিবের থেকে ত্রিশূলটা ধার নেয়। আর আমি মায়ের কাছ থেকে ত্রিশূলটা ধার নিয়ে আমার সন্তানদের হাতে তুলে দিয়েছি। আমার বিপ্লব শেষ হয়ে গেলে, আমার কাজ শেষ হয়ে গেলে আবার শিবের ত্রিশূল শিবের হাতে ফিরে যাবে। এগুলো ঠাকুরের ঘরোয়া আলাপের কথা। আমার কাজ শেষ হয়ে গেলে, আমার বিপ্লব শেষ হয়ে গেলে শিবের ত্রিশূল শিবের হাতে ফেরত চলে যাবে। তাহলে আজকে যারা বেকুবের মতো বলছে যে শুধু সিদ্ধি মুক্তির নির্বাণ নিয়ে কথা বলো, ওসব বিপ্লবের কথা বলা যাবে না, নেতাজি বেদের চ্যাপ্টার নয়। আরে ভাই, বেদটা কি? বিদ ধাতু থেকে বেদ কথাটা এসেছে। বিদ অর্থে জ্ঞান বা জানা। নেতাজি যে কত বড়, মানে ঠাকুর নিজেই বলছেন, আমি জন্মসিদ্ধ হয়ে বলছি নেতাজি সর্বসিদ্ধ পুরুষ। জন্মসিদ্ধ কথাটা বলেননি, তার কারণ আছে, ব্যাখ্যা আছে। আমি রাত্রি 8টার পরে এখানে ঘরোয়া আলোচনা করবো। এইখানে যারা থাকবেন আমি এই ব্যাখ্যাটা করে দেবো। ঠাকুর নিজেই বলছেন, আমি জন্মসিদ্ধ হয়ে বলছি নেতাজি সর্বসিদ্ধ পুরুষ। এবং আমরা নেতাজির নাম ভাঙিয়ে চলার আমাদের দরকার হয় না, বলারও দরকার হয় না। কিন্তু যুগে যুগে যখনই বিষ্ণু শক্তির প্রতীক হিসাবে শক্তির তারতম্য হতে পারে, যখনই কোনো মহান অবতীর্ণ হন যুগ বিবর্তনকারী ভূমিকা নিয়ে, তার একজন করে বিশেষ সৈনিক দক্ষিণাস্ত স্বরূপ থাকতে হয়। যেমন রামচন্দ্রের সঙ্গে বীর হনুমান ছিলেন। ভগবান কৃষ্ণের পঞ্চ পাণ্ডবদের মধ্যে বিশেষ একজনকে বেছে নিয়েছিলেন অর্জুন। তেমনি ঠাকুর বালকব্রহ্মচারী মহারাজ বেছে নিয়েছিলেন অর্জুন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে। এবং 12 বছর বয়সে, পরম বিশ্ব বালক ঠাকুরটা পড়ে দেখবেন, 12 বছর বয়সে ঠাকুর ঘোড়ার গাড়ি করে যাচ্ছেন। গাড়িতে দুজনে আছেন রবি ঘোষ, ঠাকুরের বাবার সাথে নাম শুনে থাকবেন। রবি ঘোষ কে ঠাকুর জিজ্ঞাসা করছেন যে রবি এটা কি রে? মানে একটা এই যে অনেক বিল্ডিং তৈরি হচ্ছে পাশে, এরকম একটা বিল্ডিং তৈরি হচ্ছে দেখে ঠাকুর যেন অন্তর্যামী সবই জানেন, তবু মানে শিক্ষা দেওয়ার জন্য, জানান দেওয়ার জন্য বলে রাখছেন, রবি এটা কি রে? ঠাকুর যেন জানেন না। রবিদা বলছে এটা একটা জেলখানা তৈরি হচ্ছে। ঠাকুর তখন বলছেন, কবে বলছেন? মাইন্ডেড, ভাইটাল পয়েন্ট। পরমেশ্বর ভালো ঠাকুরটা করে দেখেন, 12 বছর বয়সে বলে রাখছে রবি এটা কি রে? তখন রবিদা বলছে এটা একটা জেলখানা। তখন ঠাকুর বলছেন আমাদেরও একটা এরকম গাঁতে ভর্তি হতে হবে। রবিদা বলছে কেন? না, নেতাজির কারণেই। ভাবুন, 12 বছর বয়সে যে ঠাকুর বললেন যে নেতাজির কথা বলতে গিয়ে তোমাকে জেলে ঢুকতে হবে, আজকে সেই সন্তান দল তারা নেতাজির কথা বলতে ভয় পায়, বিপ্লবের কথা বলতে ভয় পায়।
মহাপ্রভু সম্প্রদায় যেমন 500 বছর ধরে হরে কৃষ্ণ হরে রাম করে কীর্তন করে আসছে, কোনো ঝুট ঝামেলায় যায় না, মেরে পুঁতে ফেললেও তারা কিছু বলে না, তারা পরম বৈষ্ণব। হ্যাঁ, তারা ওই সব ঝুট ঝামেলার মধ্যে নেই। আমাদের মধ্যে সংগঠনকে সেইভাবেই ব্যবহার করা হচ্ছে। আমরা নাম করব, আমরা জপ করব, আমরা গুরুর গুরুত্ব নিয়ে আমরা নিজেদের মধ্যে কাটাছেড়া করবো, বিশ্লেষণ করবো, সব ঠিক আছে, কিন্তু বিপ্লবের কথা বাদ দেবো। আদি আত্মিকের বিষয়টা ভাববো, আর আদি দৈবিকের বিষয়টা কেন বলবো না? আদি ভৌতিকের বিপ্লবটা কেন বলবো না? আদি ভৌতিকের বিপ্লব উনি বলের জন্য মাথা খারাপ হয়ে গেছে, ওনাকে খুব করবো থাকতে বলবো ওনাকে, নট নলেজ জবাব। আমি প্রচন্ড ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করি, এটা আমার প্রিন্সিপাল। আলোচনা চলাকালীন টু শব্দ করে যাবেন, ওটা ওটা করা যাবে, যাতে দরকার এখনই চলে যাবে। তো আদি আত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, তিনটে চ্যাপ্টার। এটা আমাদের ঠাকুরের প্রতীক যে ত্রিশূল, সেই আদি আত্মিক নিয়ে পড়ে থাকবো, আদি দৈবিক ভাববো না, আদি ভৌতিক নিয়ে বলবো না। তারা আমাদের কন্ট্রোল করছে, তারাই কন্ট্রোল করছে। গত পরশুদিন একটা প্রবীণ মুখার্জি বলে একজন, মানে হুগলি জেলার বাড়ি, ওনাকে আমরা বেশ কয়েক মাস আগে ধরেছিলাম, 4-5 জন মিলে ফোনে কনফারেন্সে ধরেছিলাম ওনাকে। উনি নাক্ষর দিয়ে বলেছিলেন আর কোনোদিন আমরা এরকম বিকৃত ভাবে ঠাকুরের নাম লিখবো না, বা ঠাকুরের নামে কিছু বিকৃত ছবি করবো না। গত পরশুদিন দেখছি ঠাকুরকে নাইটি করে, তাও হাঁটা কাটায় নাইটি করে ঠাকুরের ছবি ছেড়েছে। কত বড় গভীর চক্রান্ত! এই প্রবীণ মুখার্জি হলেন খ্রিস্টান মিশনারি একজন বিশেষ সক্রিয় সদস্য, যেখান থেকে উনি প্রচুর টাকা পান। ঠাকুর বালকচারী মহারাজের তত্ত্ব দর্শনকে বিকৃত করে যে যত বেশি প্রচার করতে পারবে, নেতাজির চ্যাপ্টারটাকে সন্তান দলের অধ্যায় থেকে যত বেশি করে মুছে দিতে পারবে, সে তত বেশি টাকা পাবে। যারা যারা টাকা পাচ্ছে তাদের মধ্যে থেকে নেতাজির চ্যাপ্টার আউট হয়ে যাচ্ছে। এটা অদ্ভুত ব্যাপার হচ্ছে না? আমরা আস্তে আস্তে কোথায় যাচ্ছি? তারপরে ঠাকুর বলছেন আজ উপকারের ডালা নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। কবে বলছেন? এবার সম্ভাবনায় করা যাবে, আজকের দিনের কথা নয়। এই যে উপকার তারা করছে, তোমার ব্যবসা হয় না, 10 লাখ টাকা নাও, 1 লাখ টাকা নাও, 2 লাখ টাকা নাও। আমি ভাবছি গুরু ভাই তো দিচ্ছে নি। উপকারের ডালা নিয়ে তারা ছড়িয়ে পড়ছে। পরে কাজ হাসিল করা হওয়ার পরে নাকে দড়ি দিয়ে সবগুলোকে বেঁধে রাখবে। অর্থের দ্বারা যেখানে বস করা দেখবে, সেখানেই অনর্থের সৃষ্টি হবে। তাদের থেকে অনেক দূরে থাকতে হয়। এটা পরম পিতা এবার চন্দন রায় করাকে বলা আছে। দুর্ভাগ্যের বিষয়, আজকে সন্তান দল সেই চক্রান্তের পানি দাঁড়িয়েছে। ভালো ভালো কর্মী, তাদের কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে। তবে আরেকটা জিনিস পাশাপাশি লক্ষণীয়, বিভিন্ন জায়গায় যাচ্ছি তো দেখা যাচ্ছে যে যারা একটু নেতৃস্থানীয় আছে, বা একটু হত্যাকর্তা সংগঠনের যারা সেক্রেটারি, সভাপতি, বড় বড় নেতা কর্মী, গন্ডগোল কিন্তু তাদের মধ্যে। আমাদের মতো যারা মাঠের কর্মী, তারা সংগঠন বোঝে না। কারণ আমি আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে ভেবে দেখেছি যে পরম পিতা 1993 সালে 27 মার্চ গেটের যে মিটিং করলেন, সেই গেটের মিটিং এ তিনি বললেন, এখনো যদি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত, এখনো যদি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত, আমার সন্তানদের কাছে কি কৈফিয়ত দেব? আছে না গেটের ভাষণে? আছে তো? নাকি না বলুন? এটা আলোচনা, এটা বক্তৃতা না, আলোচনা সভা। সুতরাং কেউ যদি না নামে, আমি একাই নামবো। এবং একাই তিনি নেমে গেছেন। অসীম বসুকে বলেছিলেন না মার্চ আসছেন, দুটো মাসের কথা, সেই মার্চে তিনি নেমে গেছেন। আমি তাই ব্যক্তিগতভাবে মনে করি, যেদিন থেকে পরম পিতা নিজে ফিল্ডে নেমে গেছেন একাই, সেদিন থেকে সাংগঠনিক সন্তান দলের অস্তিত্ব শেষ। আর সাংগঠনিক সন্তান দলের কোনো প্রয়োজন নেই। কারণ পরম পিতার তত্ত্ব তিনি বহু আগে বলে রেখেছেন, কাজের প্রয়োজনে এই যে শাখা জেলা সমন্বয় তৈরি করা হয়েছে বা হচ্ছে, এমন একদিন আসবে এই দল কথাটা তুলে দেওয়া হবে।
থাকবে শুধু সন্তান, আদর্শ সন্তান। এটা পরম পিতার বলা। তাহলে এই দল থাকবে না। এই যে দলাদলি করছি আমরা দল নিয়ে, এই দল থাকবে না। এখন নতুন আর একটা দল তৈরি হয়েছে, কিছুদিন আগে আসানসোলে তৈরি হলো। হ্যাঁ, মানে হাস্যকর ব্যাপার। দল তৈরি করতে ব্যস্ত, কাজের কাজটা কি, সন্তানদের কাজটা কি, সেটাকে নিয়ে আমরা তো ভাবছি না। তার দুটো দায়িত্ব পরম পিতা নিজে দিয়ে গেছেন ওই বেদের ভাষণে। এক, তোমরা নামের আন্দোলন করবে, প্রচুর আন্দোলন করবে, মানে ব্যাপকভাবে নামটা করতে বলা হয়েছে। এটা বেদের মিটিং এ ঠাকুর নিজে মাঠে নামবার আগে তার সন্তানদের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। তিনি বললেন না যে ব্যাপকভাবে শাখা জেলা সমন্বয় তৈরি করে, বলেছেন বেদের মিটিং কি বললে, তোমরা নামের আন্দোলন করবে, প্রচুর আন্দোলন করবে, তার মানে নামটাকে ব্যাপকভাবে করার কথা বলা হলো। আর দুই, তোমরা দফায় দফায় ক্লাস করবে। দুটো কথা আছে বেদের ভাষণে। দফায় দফায় ক্লাস করবে মানে নিজেদের মধ্যে, নট ফর পাবলিক প্রচার। এখন পাবলিক মিটিং আমি বন্ধ করেছি একটাই কারণে, কারণ বিশ্ব পরিস্থিতি যে পর্যায়ে জনগণকে আর বোঝানোর কোনো দায়বদ্ধতা সন্তান দলের নেই, দায়িত্ব নাই। আমরা 60 বছর ধরে অনেক চিৎকার করেছি। এখন জনগণ আমাদের কথাগুলোকে মেলাতে থাকুক। আমাদের আর জনগণকে বোঝানো যায়। ওপেন প্রোগ্রাম টোটালি বন্ধ। যত ডেট চাইছেন কাউকে দিচ্ছি না একটাই কারণে, আমি কতটুকু ঠাকুরকে জেনেছি, আমার কাজটা কি, সেটাই আজকের আমার সবচেয়ে বড় ভাবনার বিষয় এবং দায়িত্ব এবং কর্তব্য। আমি পরম পিতার আদর্শের সন্তান হতে পারছি কিনা। পরম পিতার সন্তান দলের সদস্য হতে গেলে তার 4টে গুণাবলী থাকতে হবে: আদর্শ সন্তান, আদর্শ কর্মী, আদর্শ সাধক, আদর্শ সৈনিক। এই 4টে গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, তবেই আমরা প্রকৃত সন্তান দলের কর্মী হিসাবে দাবি করতে পারবো। আপনি আপনাকে প্রশ্ন করুন, আমি আমাকে প্রশ্ন করি, আমরা কি আদর্শ সন্তান হতে পেরেছি? আমরা কি আদর্শ কর্মী হতে পেরেছি? আমরা কি আদর্শ সাধক হতে পেরেছি? আমরা কি জপ ধ্যান করি? আমরা কি ঠিক মতো নাম জপ করি? আমরা কি নাম জপের যে রস আস্বাদন করতে পারি? ইড়া পিঙ্গলা সুসংজ্ঞার যে আস্বাদ রস, যে ত্রিবেণী সঙ্গমের রস ঝর্ণার মতো আস্তে ঝরছে, সেই ঝর্ণার স্রোতধারা কি আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি, উপলব্ধি করতে পারছি? আমাকে প্রশ্ন করছি, আপনি আপনাকে প্রশ্ন করুন। সন্তান দলের কাজটা কি? এটা যা চলছে, সেই প্রাইমারি স্কুলে যেমন ছেলেমেয়েরা সেই স্কুলের প্রিন্সিপাল নিয়ে মারামারি করে, এখন সেটাই চলছে। সন্তান দলের কাজটাই কি? সন্তান দলের কাজ কি শুধু এই নাম করা, জপ করা? এটা তো আধ্যাত্মিকতার লাইনের প্রথম স্টেজ। ঠাকুর যেখানে আজকে যেখানে বলছে যে নির্বিকল্প সমাধি মিথ্যা, আমি শুনে অবাক হয়ে যাই। ঠাকুর আসতে পারে, তবে 93 সমাজকালের সমাধিটা ওটা মিথ্যা, ওটা চিত্তশিক্ষারের ব্যবসা। কি অদ্ভুত ব্যাপার! মানে চিত্তশিক্ষাকে যদি নির্বিকল্প সমাজে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে চিত্তশিক্ষা স্বীকৃতি পেয়ে যাবে। অর্থাৎ চিত্তশিক্ষাকে ফ্রড, মিথ্যাবাদী বানাবার জন্য বলা হচ্ছে 60 সালের সমাধিটা সমাধি, আর 93 সালের সমাধিটা সমাধি নয়। শুয়ে শুয়ে নির্বিকল্প সমাধি হয়। কে বলেছে শুয়ে শুয়ে নির্বিকল্প সমাধি হয় না? 42 দিন ধরে শঙ্করাচার্য ছিলেন না? কামশাস্ত্রে জানবার জন্য এক রাজার শরীরে প্রবেশ করেছিলেন, মৃত রাজা বেঁচে উঠেছিলেন, আর শিষ্যদের বলেছিল তোমরা দেহটাকে পাহারা দাও। কিছুদিন আগে ক্যালিফোর্নিয়া যোগেশ্বরানন্দ নাকি যোগানন্দ কি একজন নাম, তিনি 20 দিন ধরে নির্বিকল্প সমাধি ভগ্ন ছিলেন। তিনি গেছেন। সবচেয়ে আপনার শুনলে অবাক হয়ে যাবে, আমেরিকার সবচেয়ে নামকরা ডাক্তার, একজন বিজ্ঞানী, ডাক্তার মরিস রলেন্স, বিশ্ববিখ্যাত ডাক্তার ডাক্তার মরিস রলেন্স, তিনি রিসাসিটেশন প্রক্রিয়ায় মানুষ মারা যাচ্ছে, তার মধ্যে রক্ত সঞ্চালন ঘটিয়ে আবার তাকে বাঁচিয়ে তুলছে, সেদিক দিয়ে মার বাজার সুবিধা সঙ্গে ধর্ম করছে। আমরা কোথায় পড়ে আছি? এখন যারা নিউ জেনারেশন, যারা ঠাকুরকে দেখেনি, যারা চিত্তশিক্ষারের বক্তব্য সেভাবে শোনার সুযোগ পায়নি, তারা বই লেখনি, বইগুলো পড়েনি, ঠাকুরের লেখা বইগুলো তারা পড়েনি, তার মুখনিষ্ঠিত বাণী তারা পড়বার সুযোগ পায়নি, তাদেরকে ভুল ভাল বুঝিয়ে একটা করে দল তৈরি করছে।
একটা দল তৈরি করছে, একটা রেজিস্ট্রেশন করছে আলাদা আলাদা। জানে না যে মার আসছে এই 10 আর 15 পাল্টে নিয়ে কে কোথায় ভেসে চলে যাবে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, দলবাজি সব বের হয়ে যাবে। ফেসবুক খুললে দেখছি এরা দুদিন পরে নিজেরা কোথায় থাকবে সেটাই এখন এরা নিজেরা ভাবতে পারছে না। তাই আমাদের কাজটা কি? ঠাকুর বলেছেন আমি পৃথিবীর পাঠশালাকে ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাবো। ঠাকুরের বলা হ্যাঁ কি না? পাঠশালা মানে কি? প্রাইমারি স্কুল। এখন বা পাঠশালা সিস্টেম নেই, প্রাইমারি স্কুল। তাহলে আমরা এখন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী। তাহলে এই প্রাইমারি স্কুল থেকে ঠাকুর একেবারে ইউনিভার্সিটির মাত্রায় মানে বিশ্ববিদ্যালয়ের মাত্রায় বেঁধে দিয়ে যাবে, এবং এমন মাত্রায় বেঁধে দিয়ে যাবো এখানে যেই জন্মকে শুদ্ধিমুখী নির্বাণের চূড়ান্ত মাত্রায় নিয়ে জন্মগ্রহণ করবে, আলাদা করে জবদান সাধন ভজন করতে হবে না। এমনকি আগামী 50,000 বছর কোন গুরু মহানকে মাস্টারি ফলাতে আসতে হবে না। এত কথা সব মিথ্যা। তাহলে ঠাকুরকে তো মিথ্যাবাদী বলতে হবে। আমি এমন মতবাদ সৃষ্টি করে যাবো যে আজ পর্যন্ত সৃষ্টি হয়নি। আসলে অনেককে যখন বলেছে আমি এমন মতবাদ সৃষ্টি করে যাবো যে আজ পর্যন্ত সৃষ্টি হয়নি। এর মধ্যে যে ফোর্স, এর মধ্যে যে ভাইব্রেশন, মানে এর মধ্যে যে গতি, এর মধ্যে যে কম্পন, মানে রিয়েলাইজেশন, অনুভূতি, যা সকল জীবের হৃদয়ে স্পর্শ করবে, শুধু মানুষ না। আমি এমন মাত্রায় বেদের যুগ বলছে, আরো বলছে আমি এমন বেদের যুগ প্রতিষ্ঠা করে নিয়ে যাব, তোমাদের রাজত্বে যদি একটা মানুষ না খেয়ে মরে তার জন্য পরিচয় দিতে হবে। এমনকি তোমাদের রাজত্বে যদি একটা পিপিলিকা না খেয়ে মরে, ভাবতে পারছেন কতটা আমরা জানি সবাই, কিন্তু আমরা ফিল করিনি। বিবেকানন্দ বলেছিলেন ট্রুথ ইজ রিলিজিয়ান, রিলিজিয়ান ইজ এ রিয়েলাইজেশন। ধর্ম সত্য সবাই জানে, কিন্তু সেটাকে উপলব্ধি করতে হবে, ফিল করতে হবে। সেই ফিলিংসের জায়গাটা, অনুভূতির জায়গাটা আমাদের বড় ঘাটতি হয়ে যাচ্ছে। আমরা অনুভূতি করতে পারছি না যে ঠাকুর কি চাইছে, যে একটা তোমাদের রাজত্বে একটা পিঁপড়ে যদি, একটা পিঁপড়িটা যদি না খেয়ে পারে তার জন্য তোমাদেরকে কৈফিয়ত দিতে হবে। ঠাকুর সেই বেদের যুগ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। সেই ঠাকুর কোনো কিছু না করে রাতারাতি চলে গেলেন, লোডশেডিং হয়ে গেলেন, আমরা খবরের কাগজ পড়ে বিশ্বাস করে নিলাম। আজকে যে কথাটার উপর দাঁড়িয়ে গোটা সন্তানগণ দাঁড়িয়ে আছে সেটা কোন কথা? নির্বিকল্প সমাধি। ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ কিনা বলুন? একটা কথার উপর দাঁড়িয়ে আছে ঠাকুর মৃত নন, ঠাকুর নির্বিকল্প সমাধি লগ্ন হয়েছিলেন। আর সেই নির্বিকল্প সমাধিটাকে নস্যাৎ করার জন্য কত রকমের প্রচেষ্টা যে আজ পর্যন্ত হলো। আমার খুব দুঃখ লাগে আমার গুরু ভাই বোনদের দেখে, এমনকি বয়োজ্যেষ্ঠ গুরু ভাই বোন যারা আমার থেকেও আগে যারা দীক্ষা নিয়েছে দীর্ঘদিন, তারা মাঝে মাঝে প্রচার করে বক্তৃতাবাজি করেছে, তাদের মুখে কথা শুনলে অবাক হয়ে যেতে হয় যে তারা নির্বিকল্প সমাধির ব্যাখ্যাটাই কি জানতে পারলো না। ঠাকুর বলছেন এই যে আমরা নাম জপ করছি, নাম জপের পরের স্টেজ হচ্ছে ধ্যান। যেটা ঠাকুর বলে রেখেছেন যে তোমরা যখন নাম করবে এদিক ওদিক ইতিউতি না চেয়ে সবসময় গুরুমুখী হয়ে গুরু শ্রীচরণ বা গুরু শ্রীমুখ এই বিদলে রেখে তোমরা নাম করবে, জপ করবে। সেটাই হচ্ছে ধ্যানযুক্ত নাম, ধ্যানযুক্ত জপ। এই ধ্যানে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তখন আমার মধ্যে একটা ভাব জাগবে, যেটা আমার স্বপনদাকে দেখে আমার মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। মানে ওনার যে কোয়ালিটি, ওনার যে ডিগ্রি, ইচ্ছা করলে সরকারি বহু চাকরি করতে পারতেন, সব ছেড়ে, খাওয়া নেই, ঘুম নেই, মাঠের পর মাঠ, কোথায় সারাটা জীবন কাটিয়ে গেলেন। ওনার সঙ্গে ঘরোয়া আলোচনা করে দেখবেন ওনার যে তত্ত্বের গভীরতা, আমি কয়েকবার আলোচনা করার সুযোগ পেয়েছি, সৌভাগ্য হয়েছিল। কেন পড়ে আছে? উনি নাম করতে করতে মহাভাবে বিভোর হয়ে যান, নিজের মধ্যে নিজেকে ঠিক রাখতে পারেন না। এটা আমরা বারবার খেয়াল করে দেখেছি বহু আসরে। এই যে যখন ধ্যানের গভীরে পৌঁছে যাবে তখন আপনার মধ্যে একটা ভাব সমাধি সৃষ্টি হবে। এই ভাব সমাধির পরে হচ্ছে ধ্যান, ভাব, তারপরে মহাভাব। মহাভাবকে বলা হয় রাধা ভাব। সমস্ত কিছুর মধ্যে
আমি আমার ঠাকুরকে দেখতে পাবো, আমি আমার ঈশ্বরকে দেখতে পাবো, আমি আমার ভগবানকে দেখতে পাবো। গাছপালা তরুলতা সবকিছুর মধ্যে, প্রতিটি ধূলিকণার মধ্যে আমি আমার ঠাকুরকে উপলব্ধি করতে পারবো। সেটা কি বলা হয়? মহাভাব। এই মহাভাবের পরে সবিকল্প সমাধি। ঠাকুরের কথা বলছি, আমার কথা না। সবিকল্প সমাধি মানে শুধু শ্বাস প্রশ্বাস শুধু থাকবে, বাকি পুরো দেহ জড়বৎ মৃতবৎ অবস্থা, দেহের কোনো স্পন্দন থাকবে না। সমস্ত হার্টবিট পালস বলে শুধু ওই শ্বাস প্রশ্বাসটাই থাকবে, পালস খুঁজে পাওয়া যাবে না। থার্ড আই খুলে যাবে, ত্রিকালদর্শী অবস্থা চলে আসবে। এটাকে বলা হয় সবিকল্প সমাধি, যেটা মাননীয় চিত্তশিক্ষার মহাশয় মুহূর্তে মুহূর্তে হতো। মঞ্চে ঘোষণা করছে, এরপরে বক্তব্য রাখবেন চিত্তশিক্ষার মহাশয় ধ্যানস্থ। এটা বহু ভাই বোন আমরা দেখেছি, যারা আমরা পুরাতন গুরু ভাই বোন আছি, সাক্ষী দিতে নিশ্চয়ই পারবো আমরা। মানে মুহূর্তে মুহূর্তে ধ্যানস্থ হয়েছে, যে ঠাকুর দীক্ষা দিতে দিতে মুহূর্তে মুহূর্তে ধ্যানস্থ হয়ে যেতেন। ঠাকুরকে একদিন প্রশ্ন করা হচ্ছে, বাবা তুমি এরকম ধ্যানস্থ হয়ে যাও কেন? তুমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তুমি ধ্যানস্থ হয়ে যাও কেন? অনুষ্ঠানের সময় জ্ঞানের বন্ধু বলে বছর 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 বসুন বসুন বসুন, এক্ষুনি কারেন্ট আসবে, বসুন। হ্যালো, তাহলে প্রসঙ্গে ছিলাম ধ্যানস্থ হয়ে গেছে। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, বাবা তুমি কথায় কথায় তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি ধ্যানস্থ হও কেন? তখন ঠাকুর বলছেন, বুঝছো না, আমার অনেক সন্তান আছে যারা দীক্ষা নিয়ে চলে যায়, তারপর জব ধ্যান করে না। ওদের কাজগুলো তো আমি তো দায়িত্ব নিয়েছি না, গুরু না আমি তো দায়িত্ব নিয়েছি, ওকাল পরকালের দায়িত্ব, তো ওদের হয়ে আমাকে জব করে দিতে হয়। ভাবুন, ওদের হয়ে আমাকে জবটা করে দিতে হয়, তাকে জব করতে হয়। মানে আমরা অনেক সন্তান আছি, দীক্ষা নিয়েছি, কিন্তু ওই মন্ত্র অনেকেই বলে, দাদা ঠাকুরের মন্ত্রটা একটু বলে দেবেন, খেপেছেন আপনার যে মন্ত্র কি মন্ত্র আমি কি করে জানবো, কেন বলতে যাবে? এগুলো বলার নিয়ম নেই, ভুলেই গেছে, এরকম অনেকে আছে। ঠাকুর ওই মাঝে মাঝে ধ্যানের দীক্ষা দিয়ে দর্শন দিতে ধ্যানস্থ হয়ে যেতে। আরেকটি ইন্টারেস্টিং ঘটনা বলি, আমরা দীক্ষা দর্শনে লাইনে দাঁড়িয়েছি, হঠাৎ দেখি ঠাকুর সারাদিন ধ্যানস্থ, সবাই প্রণাম করে চলে যাচ্ছে। আমাদের সাংগঠনিক একটা বিশাল দায়িত্বপূর্ণ কথা জিজ্ঞাসা করার ছিল। আমরা ঠাকুরকে জিজ্ঞাসা করবো, মনে মনে করছে ঠাকুর তো কারোর সাথে কথা বলছে না, আমাদের তো আজকে ফিরে যেতে হবে, নাহলে খুব সমস্যা হবে। দুম করে আমাদের যে লাইন আসলো, 2-3 জন আমরা ছিলাম, আমরা মগরাটে 2 জন ছিল, আমরা ছিলাম 2-3 জন ছিলাম। টুক করে ঠাকুর ধ্যানস্থ হয়ে গেছেন, 2-1টা দীক্ষা দিয়ে তারপর আমরা দিয়ে বললাম, বাবা এই সমস্যা হলো, ঠাকুর একটা সমাধান দিয়ে দিলেন, বলে আবার ধ্যানস্থ। তো একদিন আমরা লেকচারে ক্লাস করতে গেছি, গিয়ে বলছি, বাবা তুমি এরকম মাঝে মাঝে এরকম চুপচাপ ধ্যানস্থ হয়ে যাও কেন? 1 ঘন্টা 2 ঘন্টা ধ্যানস্থ হয়ে যাও কেন, কারণটা কি? তখন ঠাকুর বলছে, বুঝছো না, কিছু 2 নম্বরই আসে, মাল আসে না, ওদের তো দীক্ষা দেওয়ার পরে ওদের সেই জায়গাটা তৈরি হয়নি, এখন ক্ষেত্রটা তৈরি হয়নি, ওদেরকে পাস করাবার জন্য আমি ধ্যানস্থ হয়ে থাকি। ওই লাইনটা পাস হয়ে গেলে তারপরে আবার আমি দীক্ষা চালু করছি। এগুলো ঠাকুরের ঘরোয়া, এগুলো বই টইতে প্রমাণ দেখাতে পারবো না, বহু আলাপ বহু সময় করার ভাগ্য হয়েছে। তো যাই হোক, এই যে ঠাকুরকে আমরা পেয়েছি, তাহলে আমাদের এখন দায়িত্ব কি? সবিকল্প সমাধির পরে হচ্ছে নির্বিকল্প সমাধি, নাই বিকল্প যাহা তাই হচ্ছে নির্বিকল্প সমাধি।
নির্বিকল্প সমাধির কি ব্যাখ্যাটা কি? যে শুধুমাত্র ঠাকুরের বলা, যেটা আমি সেটাই বলতে পারবো। ডান পায়ের বুড়ো আঙুলে একটা মাত্র সেল, ডান পায়ের বুড়ো আঙুলে একটা মাত্র সেল বা প্রাণকোষকে কানেকশন রাখা হয়। মানে দেহের সমস্ত আণবিক কোষগুলোকে বায়ুর আকারে বের করে নিয়ে বিভিন্ন কাজে পাঠিয়ে দেওয়া হয়। ঘুড়ি আকাশে উঠছে লাটাই হাতে, মাঝখানে একটা সূক্ষ্ম সুতোর কানেকশন। ডান পায়ের বুড়ো আঙুলে একটা সেল জাগ্রত রাখা হয়, যেটা ঠাকুর ঘরোয়া আলাদা বলে রেখেছিলেন যে আমি যখন সমাধিমগ্ন হব, নির্বিকল্প সমাধিমগ্ন হব, তখন দেহ মৃতবৎ জড়বৎ অবস্থায় পড়ে থাকবে, দেখে কিচ্ছু বোঝা যাবে না। কিন্তু যদি ডান পায়ের বুড়ো আঙুলটা কপালে টাচ করিস, তাহলে একটা কারেন্ট যদি অনুভব করিস, তাহলে বুঝতে পারবি আমি নির্বিকল্প সমাধিমগ্ন হয়েছি। এটা ঠাকুরের ইনস্ট্রাকশন ছিল, যেটা কোথারই নার্সিং সেন্টারে মাননীয় চিত্তরা তাকে একান্ত ঢুকতে দেবে না, জোর করে ঢুকলেন। তিনি গিয়ে প্রথম সেটাই করেছিলেন, ডান পায়ের বুড়ো আঙুলটা কপালে টাচ করেছিলেন। পুরনো কথাগুলো একটু স্মরণ করিয়ে দিতে চাই। এগুলো আমরা অনেকেই জানি, কিন্তু ভুলে যাচ্ছি। আসরিক শক্তির এত প্রভাব, এলাকার যে সমস্ত কর্মী ভাই বোনদের ওদের এত তাড়া যে দূর দূরান্তের ভাই বোনেরা বসে আছে, কিন্তু ওদের ঘরে যা যেতে হবে, বিশাল দায়িত্ব না, সংসারের দায়িত্ব করে আসছি, পালন করে আসছি আমরা। এর পরবর্তী ট্রেন আছে, যেতেই হবে। মানে এত মন দিয়ে সংসার করছি, ঠাকুরের তত্ত্ব আর ভালো লাগছে না, সব তো মুখস্থ না। তো যাই হোক, যে কথা বলছিলাম, পুরোনো কথাগুলো একটু স্মরণ করিয়ে দেই। যারা বলছে 1993 সালে নির্বিকল্প সমাজটা মিথ্যা, তাদের জন্য এই কথাগুলো আবার স্মরণ করিয়ে দিচ্ছি। কোন মৃত মানুষ পায়খানা করতে পারে? কোন রেকর্ড আছে ইতিহাসে? ঠাকুর 17 দিনের মাথায় পায়খানা করেছিলেন এবং হাওড়ার বাড়িতে এক গুরু ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলেন। বলে গেছিলেন যে তোর বাড়িতে আজকে খেলাম, আমি কালকে কি পায়খানা করবো। এবং সেই পায়খানাটা ব্যারাকপুরের প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে পরীক্ষাগারে পরীক্ষা করে স্টুল টেস্ট করে প্রমাণ করেছিলেন এটা একটা সুস্থ মানুষের পায়খানা। ঠাকুরের 93 সালের যে ঘটনা অনেকে ভুলে গেছেন, সেগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছি। এটা ব্যারাকপুরের প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির রিপোর্ট যে 3 থেকে 4 ভাগ লোহিত রক্তকণিকা আছে এই স্টুলের মধ্যে। ওই 17 দিনের মাথায় মাননীয় রাজপাল সিং মহাশয় যখন দেখতে গেছিলেন, ঠাকুরের বডি দেখে আসার পর বলেছিলেন আই রেসপেক্ট হিম এন্ড আই এক্সপেক্ট হিম। আমি ওনাকে সম্মান করি, রেসপেক্ট করি এবং আমি এক্সপেক্ট করি উনি আসবেন, ফিরে আসবেন। যে একজন পুলিশ অফিসার, পুলিশ সুপার বলছেন যে আমি তাকে সম্মান করি এবং তিনি ফিরে আসবেন, আমি আশা করি। তাদের কথা মিথ্যা, 52 দিনের মাথায় মেডিকেল টিম গেল মৃত ব্যক্তিকে পরীক্ষা করার জন্য। 3 দিন থাকে না যে বডি, পচে গোবর হয়ে যাওয়ার কথা। সেখানে ওই বিভৎস গরমের দিনে 52 দিনের মাথায় এই টাকার কয়েন দিয়ে কপাল ঘষে দেখা হয়েছিল, যদি পচে যায় লোক আগে চামড়া উঠে যাবে। চুল দাড়ি টেনে দেখা হয়েছিল, পচনের প্রথম লক্ষণ চুল দাড়ি খসে যাবে। দাড়ি টেনে দেখা হয়েছে। 4 জন ভাগা ডাক্তার দেখা এসেছিল এবং ডাক্তার অপূর্ব নন্দী যিনি প্রধান এবং তার যিনি অন্যতম শিষ্য ডাক্তার অমল সরকার ঠাকুরের ব্যক্তিগত চিকিৎসক, যা অমল সরকারকে বলছে এই টেস্ট করে, উনি সবগুলোকে চেক করে, স্যার দাড়ি টেনে দেখবে, হ্যাঁ দেখো দাড়ি টেনে দেখছে, মাথা চুল টেনে দেখে মাথা চুল দাড়ি সব ঠিক আছে। পেট চিপে দেখা হচ্ছে, পেট চিপে দেখা হচ্ছে। যদি কিছু পচন ধরে তাহলে মলদার দিয়ে পাইপ দাঁত দিয়ে বেরিয়ে যাবে। পেট চিপে দেখা হচ্ছে, কিচ্ছু বেরোচ্ছে না। হাত পা, হাতের আঙুল পায়ের আঙুল ভাঁজ করে দেখা হচ্ছে, হাতের আঙুল পায়ের আঙুল ভাঁজ করে দেখা হচ্ছে, হাত পা পুরো পা ভাঁজ করে দেখা হচ্ছে, হাত ভাঁজ করে দেখা যাচ্ছে, পুরো ফ্লেক্সিবল। 52 দিনের দিন মেডিকেল টিম সবকিছু পরীক্ষা করার পরে বললেন, তারাই ওখানে অন স্পট বলে গেলেন। কি বললেন?
যখন ডাক্তার সাঁতারা বললেন স্যার আর কিছু দেখবেন, তখন বলছেন নো নো, মানে আর কিছু দেখার নেই, ডোন্ট ডিস্টার্ব হিম মানে ওনাকে বিব্রত করবেন না। তাহলে সরকারের পাঠানো 4টে বাগা বাগা ডাক্তার, তারা বললেন ডোন্ট ডিস্টার্ব হিম, ওকে বিব্রত করবেন না। তাহলে আমরা ওই মেডিকেল টিমের রিপোর্টে কি প্রকাশ করলো না করলো চেপে গেল সেটা বড় কথা না, কিন্তু অন স্পট বলে গেলেন ডোন্ট ডিস্টার্ব হিম এতগুলো গুরু ভাই বোনদের সামনে, সেটা কি মিথ্যা? তারপরে ওই রাত্রে ডাক্তার সাঁতারা, যেহেতু উনি ওনার শিষ্য, অপবন্দির শিষ্য, এজ এ স্টুডেন্ট হিসেবে স্যারকে ফোন করেছে, স্যার কিছু রিপোর্ট লিখলে, তখন বললেন আমরা 3টে রিপোর্ট লিখেছি। 1, নো ফাউল অর্ডার, মানে কোনো পচা বন্ধ নেই। 2, ডিকেইং, দেহ শুকনো হয়ে গেছে, দেহ তো পচন ধরে ফুলে ওঠার কথা, ডিকেইং মানে দেহ শুকিয়ে যাচ্ছে, দেহ ছোট হয়ে আসছে। ডেড বডি কখনো দেহ ফুলে ওঠে আরো বড় হয়ে যাবে, শুকিয়ে আর শুকনো হয়ে আসে কখনো। আর ফ্লেক্সিবল মানে দেহ নমনীয় কমনীয়। এই 3টে রিপোর্ট আমরা লিখেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তৎকালীন সরকার পক্ষ দেখলো যে এত খবরের কাগজে অপপ্রচারে ঝড় বইয়ে দেওয়া হচ্ছে, যেখানে ভালো কর্মচারী পচে গেছে, মরে গেছে, পোকা কিলবিল করছে। এরপরে যদি মেডিকেল টিমের রিপোর্ট যদি প্রকাশ পায়, তাহলে উল্টো তো জনগণ সরকার ফেলে দেবে। অতএব কায়দা করে মেডিকেল টিমের রিপোর্টটাকে চেপে দেওয়া হবে। তাহলে আজকে যারা নতুন করে মানে হালিকলে যারা সন্তান দলে এসেছে, যারা সন্তান দলে স জানে না, বালক ব্রহ্মচারীর ব জানে না, রাম নামের র জানে না, এটা বলতে বাধ্য হচ্ছি মানে দুঃখের সঙ্গে। তারা যদি এসে বলে যে নির্বিকল্প সমাজে মিথ্যা, 93 সালে নির্বিকল্প সমাজে মিথ্যা, ওটা চিত্তশিক্ষার ব্যবসা, এটাকে আপনারা সমর্থন করবেন? হ্যাঁ কি না? সমর্থন করবেন কি? আরো ভিতরের তথ্য আপনারা শুনলে অবাক হয়ে যাবে। যখন 14 দিনের মধ্যে জেল কাস্টডি থেকে ফিরিয়ে আনার জন্য আমি এবং নিরঞ্জন সর্দার, আমাদের তৎকালীন আমাদের দক্ষিণ ভারতের বিশিষ্ট ভালো কর্মী ছিলেন, দমদমে গেছি। দমদম যেখানে সেন্ট্রাল জেলে জামিন হবে, সিআইডি অফিসার আমাদের দুজনকে বলছেন আসুন আসুন বসুন। আমরা ভাবছি এবার কোন ফাঁক ফেলবো, আমাদেরকে আবার ঢুকিয়ে দেবে নাকি জেলের মধ্যে। মানে ওদের দিয়ে তো বিশ্বাস নেই, ওরা যে কখন কোন জায়গায় মিষ্টি কৌশলে ঢুকিয়ে দেয়, এত খাতিরের মানে কারণটা কি বুঝতে পারছি না। যাই হোক, গিয়ে ভিতরে বসলাম। কি খাবেন বলুন? চা খাবেন? বলুন। চা অর্ডার করলো, চা খেতে খেতে তখন বলছেন চিত্তবাবু ইনোসেন্ট। হ্যালো, চিত্তবাবু ইনোসেন্ট। সিআইডি অফিসার বলছেন চিত্তবাবু ইনোসেন্ট, ওনাকে বলির পাঠা করা হয়েছে। আমরা ভবানীপুরে প্রত্যেকটা বাড়ি বাড়ি তল্লাশি করে জেনেছি। উনি যে রাইটার্সে চাকরি করতেন, ওনার অফিস দপ্তরে খোঁজ নিয়ে দেখেছি, ওনার দেশ বাড়ি বসিরহাটে বাড়ি বাড়ি খোঁজ নিয়ে দেখেছি। সমস্ত রকম খোঁজ খবর নিয়ে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, চাঁদে কলঙ্ক থাকলে থাকতে পারে, চিত্তশিক্ষারের গায়ে কোনো কলঙ্ক নেই, তবে আসামি কারা আমরা জেনে গেছে। কথাটা মাইন্ডে মাথায় গেঁথে রাখুন, এটা সিআইডি অফিসারের স্টেটমেন্ট। আমরা চিত্ত ভজনা করছি না, প্র্যাকটিক্যাল যেটা নিজে কানে শুনেছি। আজকে যে সমস্ত নবাগত কর্মীর দল এসেছে, গদানন্দ সদানন্দ দল সব আবির্ভূত হয়েছে, গুরুগিরির ব্যবসা শুরু করেছে, তারা যদি এসে বলে নেতাজি বেদের চ্যাপ্টার নয়, 93 সালের একটা চিত্তশিক্ষণের ব্যবসা, একটা নির্বিকল্প সমাধি নয়, আপনারা সমর্থন করবেন? প্রশাসন যাকে ক্লিন চিট দেওয়াচ্ছে, প্রশাসন মহল যাকে ক্লিন চিট দিয়েছে, সেখানে এদের কথা আমরা বিশ্বাস করব? তা কখনই হতে পারে না। তাই আমাদেরকে তবে দোষ দিলে ভুল হবে, তার কারণ ছাড় দিতে দরকার।
বিরোধী শক্তি না থাকলে, অশুভ শক্তি না থাকলে শুভ শক্তিকে চেনা যায় না। আজকে যারা টাকা ছড়িয়ে বিভ্রান্তিকর ঠাকুরের লগ্ন ছবি দিয়ে বা বিভিন্ন প্রচার করে বিকৃত তত্ত্বের ব্যাখ্যা করে ভাই বোনদেরকে বিভ্রান্ত করছে, বা ঠাকুরকে যারা মানে মানুষের মধ্যে বা ভাই বোনদের মধ্যে গেঁথে দিতে চাইছে, ঠাকুর আপনি ঠাকুরের আসবে না, বিপ্লব হবে না, এই চেষ্টাটা করছে। মাঝখান থেকে একটা জিনিস আমি বিভিন্ন জেলায় গিয়ে দেখছি, যেটা আমি আগে বলতে বলতে বাদ দিয়ে গেলাম, যে এই নেতায় যত সব সবগুলো হচ্ছে, আর বিপ্লব হচ্ছে সব ফেসবুকে বিপ্লব হচ্ছে। কিন্তু মাঠের কর্মীরা যারা দিনের পর দিন, এখন তো তৃতীয় অঙ্কের প্লেয়ার চলছে, আমার কাছে তৃতীয় অঙ্কের প্লেয়ার, প্রথম অঙ্কের প্লেয়ার কারা? ঠাকুরের বলা, আমার প্রথম অঙ্কের প্লেয়ারদের সঙ্গে দ্বিতীয় অঙ্কের প্লেয়ারের সাক্ষাৎ হবে না। ঠাকুরের বলা তো প্রথম অঙ্কের প্লেয়ার কারা? যারা ঠাকুরের বাল্য সাথী ছিলেন, ঠাকুরের লীলা সঙ্গী ছিলেন, তারা কিন্তু আলেন না, তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি। দ্বিতীয় অঙ্কের প্লেয়ার কারা? যারা এলাকায় শাখা জেলা সমন্বয় তৈরি করে প্রচুর প্রোগ্রাম করেছে, নাম করেছে, প্রচার করেছে। আজ তারা প্রায় 90% মারা গেছে, 10% আছে তারা বার্ধক্যের ভারে ভুগছে। তারা কিন্তু আর বেরোতে পারছে না, আর বেশিরভাগ মারা গেছে। এখন তৃতীয় অঙ্কের প্লেয়ার মাঠে নেমেছে কারা? প্রত্যেক জেলায় গিয়ে দেখছি মাঠের কর্মী যারা সংগঠন বোঝে না, নেতৃত্ব বোঝে না, মাতব্বরি ক্ষমতারি বোঝে না, তারা শুধু একটাই জিনিস বোঝে যে ঠাকুর আছেন, আসবেন, ঠাকুরের কাজ কমপ্লিট করে তবে যাবেন। আমি অবাক হয়ে যাই তাদের সেই পাহাড় প্রমাণ বিশ্বাস দেখে, যে এরা এখানে সংগঠন কোথায় কে কি বলছে, কি করছে, সংগঠন পাত্তাই দেয় না। যেখানে কোনো ক্লাস হয় না, এমন এলাকায় গিয়ে দেখি যেখানে কোনো আলোচনা হয় না, কিন্তু সেখানে গিয়ে জিজ্ঞাসা করি যে তোমরা কি বিশ্বাস করো ঠাকুর আছে? হ্যাঁ, বিশ্বাস করি। কি অদ্ভুত! এই বিশ্বাস থেকে চিত্তচিন্তার তাদেরকে জোর করে চাপিয়ে দিয়েছিল না, ভিতরের থেকে সে বিশ্বাসটা তাদের তৈরি হয়ে আছে যে ঠাকুর আছে, আসবেন, তার আরোগ্য কাজ তিনি কমপ্লিট না করে যেতে পারেন না। এটা সেই বিশ্বাসটা তাদের মধ্যে গেঁথে রয়েছে। এটা পরম পিতার একটা অদৃশ্য শক্তি, একটা শুভ শক্তি তাদের মধ্যে কাজ করছে, এবং সেই শক্তি থাকার ফলে আজকে আপনারা আমাদের মধ্যে, আমরা যারা এই নাম করছি, মুখ ডোকরে বুক ডোকরে এখনো এই নামটাকে ধরে রেখেছি, আমরা সেই তৃতীয় অঙ্কের প্লেয়ার। এই তৃতীয় অঙ্কের প্লেয়ারদের খতম করা যাবে না। ভাষণমালা বইয়ের 54-55 পৃষ্ঠা পড়ে দেখবেন, যখন রাশিয়া, চীন, ভারত এশিয়ান ব্লক হবে, তখন কেউ খুশি না হোক, সন্তান দল খুশি হবে। সন্তান দল সেদিনও সার্ভিস দিয়ে যাবে। আছে ভাষণমালা বলতে, হ্যাঁ কিনা বলুন? আমি নিজের কথা বলছি না তো? সন্তান দল সেদিনও সার্ভিস দিয়ে যাবে। সেদিন কেউ খুশি না হোক, সন্তান দল খুশি হবে, সন্তান দল সেদিনও সার্ভিস দিয়ে যাবে। আরে সন্তান দলে আগামী দিনে একটা দায়িত্ব আসছে, তবে এই সন্তান দল না। পড়া যাবে, পড়ে দেখবেন, ভারতীয় বেদভিত্তিক সাম্যবাদে আছে, ভেতরে ভেতরে হাল ধরার কাজ শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকে। ভেতরে ভেতরে হাল ধরার কাজ শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকে। এই জনসমুদ্রের ভিতরে একটা কঠিন চল যাচ্ছে। একদিন যাদের দাপটে সব ঠান্ডা হয়ে যাবে, একদিন যাদের দাপটে সব ঠান্ডা হয়ে যাবে, তারা কারা? তাদের কাজ বন্ধ নেই, তারা কারা? পড়া যাবে ঠাকুর সাবধানবাণী করে রাখছেন যে ভেতরে ভেতরে হাল ধরার কাজ শুরু হয়ে গেছে। এই যে সমস্ত নতুন নতুন দল তৈরি করছে, সন্তান দলটা টুকরো 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 খণ্ড বিখণ্ড করে এই যে দল তৈরি করছে, এগুলো একটাও টিকবে না। আপনারা লিখে রেখে দিতে পারেন, এগুলো যে প্রকৃতির মার আসছে, এই প্রকৃতির মারে ধূলিসাৎ হয়ে যাবে, ঠাকুরকে কিছু করতে লাগবে না, নেচারকে শেষ করে দেবে। কারণ সুর বাজে, বাজে কানে বাজে না। ঠাকুরের বলা তো, আপনি যদি বেশি চলেন ঠাকুরকে কিছু করতে হবে না, নেচারের ধারা আমাকে আটকে দেওয়া হবে। নেচারের ধারা হয় কোনো একটা বড় অসুখে ফেলে দেবে, নয় কোনো একটা ঝামেলায় ফেলে দেবে, কোনো একটা বড় বিপদে ফেলে দেবে। বয় বেটা, অনেক বাদাবাদি করেছিস, বয় বেটা, বীর নামে বয়।
এটাকে একটু গভীর তত্ত্বে বলতে যাই। ধরুন রাম ভালো কাজ করছে, দারুণ প্রচার করছে, বিশাল বিশাল নগরে করছে, বড় বড় প্রোগ্রাম করছে, যেমন বিনয় এই বয়সে এখন দৌড়াচ্ছে, এই 70 বছর বয়সে এইভাবে শ্রম দেওয়া, এটা খুব কম রেকর্ড আছে আর কি। কিন্তু যদি বিনয়দা কোনো কারণে যদি ঠাকুরের দেওয়া পাওয়ারটাকে মিসইউজ করে, অপব্যবহার করে, বেলাইনে চলে, ঠাকুর সঙ্গে সঙ্গে বিনয়দার পাওয়ারটাকে ট্রান্সফার করে অসংখ্য ভালো কাজ করতে চাইছেন, অসংখ্যের মধ্যে পাওয়ারটাকে দিয়ে দেওয়া হয়, এটাকে ট্রান্সফার অফ পাওয়ার বলা হয়। এটা ঠাকুরের খেলা, রিলে রেসের মতো। মানে ঠাকুরের যে পাওয়ারের খেলা চলছে, ঠাকুর চাইছেন তার নামের গতিটা বজায় থাকা, তার দেওয়া পাওয়ারটাকে যে মিসইউজ করবে, সঙ্গে সঙ্গে পাওয়ার। আজকে দেখছেন বিশাল ঝড় তুলে দিচ্ছে, সারা রাজ্যব্যাপী বিশাল বিশাল মিটিং মিছিল করছে, হঠাৎ দেখা যাচ্ছে ফিউজ হচ্ছে। কেন? তার ভিতরে ডাকাতি হয়ে গেছে, পাওয়ার কেড়ে নেওয়া হয়েছে, পাওয়ারটাকে কেড়ে নেওয়া হয়েছে। এরকম আমি আমার ছোটবেলা থেকে, আমি 40-45 বছর হয়ে গেল, আমি দেখেছি কত রকম মহলকি ভালো ভালো কর্মী তারা কাজ করছে, হঠাৎ তারা একদম ফিউজ। কেন ফিউজ? ওই যে পাওয়ার কেড়ে নেওয়া হয়েছে। আমার দ্বারা শক্তিটাকে তুমি অপব্যবহার করবে, তা হলে দেব না। ঠাকুর তার কাজের গতিটা জোয়ারের সাথে ভালোবাসার সংগঠন। আমি দলের কারবার করি না, দিলের কারবার করি, ঠাকুর ভালোবাসার সংগঠন করেন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আজকের সেই ভালোবাসার সংগঠনে ভালোবাসা কিন্তু হারিয়ে গেছে। ভুল বলেছি? এই ভালোবাসার সংগঠনে ভালোবাসা কিন্তু হারিয়ে গেছে। সংগঠন হচ্ছে, নাম হচ্ছে, প্রচার হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু ভাই ভাই যে আত্মিক যোগ, আত্মিক টান, সেটা আজকে না। ঠাকুর গুরু ভাইকে বলছেন, এই তোকে বাংলাদেশে প্রচারে যেতে হবে। সে বলছে আমি, হ্যাঁ তুই যাবি। তা আমি তো বক্তব্য রাখতে পারি না, গান গাইতে পারি না, বাজাতে পারি না, আমাকে কেন পাঠাতে? তোকেই যেতে হবে। আমাকে যেতে, হ্যাঁ তোকেই যেতে হবে। আমি কি করবো? আমি তো বক্তব্য রাখতে পারি না, গাইতে পারি না, বলতে পারি না, আমাকে কেন পাঠাচ্ছ? তোকে কিচ্ছু করতে হবে না। আমার যে সন্তানগুলো ফেলে এসেছি, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে বলবি, গুরু ভাই কেমন আছো, ঠাকুর আমাকে পাঠিয়েছে তোমাদের খোঁজ নিতে, তুমি কেমন আছো গুরু ভাই, রাম রাম রাম। এই যে আত্মিক যোগাযোগ, এটার আজকে বড় অভাব, এটা আজকে বড় অভাব। এই খোঁজ নেওয়ার ভাই না, একটা কর্মী নামে আসতে পারছে না। কেন আসতে পারছে না? কেন প্রচারে যেতে পারছে না? তার খোঁজ নিতে পারছি না আমরা। সেই খোঁজ নেওয়ার দরকার। একটা গুরু ভাই কোন অর্থনৈতিক সংকটে ভুগছে, সে সামান্য গাড়ি ভাড়ার জন্য ভালো কর্মী কিন্তু প্রচারে যেতে পারছে না। তাকে যা পয়সা আছে সে একটু অর্থনৈতিক সহযোগিতা করেছে, ভাই আমরা তো যেতে পারছি না, তুমি অন্তত যাও, তুমি অন্তত প্রচারে যাও, তোমাকে পয়সা দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করছি। কোথায় কোথায় সেই সংগঠনে সেই আচরণ? টাকার পাহাড়ের উপর বসে আছে, একটু ভালো ভালো কর্মী সন্তান দলে আছে, কিন্তু কোথায়? বড় বড় প্রোগ্রাম হচ্ছে, আপনার আমার মতো সাধারণ মাঠের কর্মীদের 10 টাকা 5 টাকা কালেকশনে, 100 টাকা 50 টাকার কালেকশনে প্রোগ্রাম হয়। আজ পর্যন্ত এমন কোন লাখপতি কোটিপতি দেখেনি যে সে বলেছে এই আমাদের প্রোগ্রামে কত খরচ, 50 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, এই নাও আমি দিচ্ছি, একটা কারো কালেকশনের দরকার নেই। আমি দেখুন আসি শুনতে সব আপনার আমার কালেকশনের পয়সা দিচ্ছি, সাধারণ ভাই বোনদের পয়সা। তাই ত্যাগ কোথায়? মুখে বলছি বিপ্লবের কথা, পরিবর্তনের কথা, পরিবর্তনের কথা কি বলবো? আজকে আমার বলার অপেক্ষা আছে। আজকে সারা পৃথিবীতে ঠাকুর আধ্যাত্মিকের কাজ, এই যে নাম জপ আমরা করে যাচ্ছি, আমরা কতটুকু আত্মিক উন্নতি করতে পারছি না সেটা পরের প্রসঙ্গ। কিন্তু আমাদের মূল যে দায়িত্ব, সেটা হলো আমাদের এই আধ্যাত্মিকের নাম প্রচারের সাথে সাথে তোমরা দলে দলে জনে জনে এমন ভাবে নাম প্রচার করবে, আগামী দিনে একটা জেলখানার কয়েদি পর্যন্ত যেন বলতে না পারে যে আমি আপনার নাম বালগঙ্গের কথা নাম আগে শুনিনি। আমরা ঘরে ঘরে কিভাবে নাম প্রচার করতে পেরেছি এখনো? 2-5 জন, বেশি দরকার নেই, 5-10 জন মিলে শুধু কলকাতা বেরিয়ে পড়ুন, বাড়ি বাড়ি গিয়ে ঠাকুরের একটা ছোট্ট ফটো, ছোট হোক বড় হোক, একটা ঠাকুরের ছবি, বই, ঠাকুরকে সন্তান দল কি কেন নাম দিয়েছেন আপনার নাম, এরকম ছোট্ট ছোট্ট একটা লিফলেট ছাপিয়ে বাড়ি দেন, একটা রাম নামের স্টিকার ছাপি বাড়ি নিয়ে তাদের দরজায় মেরে দিয়ে আসুন।
কেউ আপত্তি করবে না। দেখুন সাধনে আপনাদেরকে অভ্যর্থনা করবে। দৌড়ে দৌড়ে এইভাবে নাম প্রচার, গাড়ি গাড়ি ঢুকে নাম প্রচার করা ঠাকুরের দায়িত্ব। আমরা ভজন পালন করছি, কটা সংগঠন করছে, এই দূরে দূরে জনে জনে নাম পৌঁছে দেওয়ার দায়িত্ব। এর জন্য সংগঠন লাগে না, এর জন্য বিশাল মহামারী টাকা খরচ হয় না। 5 জন 10 জন মিলে গিয়ে কলকাতার বাড়ি নাম করতে 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 পূর্ণব্রহ্মের একটা ছবি যদি একটা বাড়িতে পৌঁছে যায়, ওই বাড়িটা উদ্ধার হয়ে যাবে। আপনারা জানেন না যে পূর্ণব্রহ্মের ছবি বিশ্ব বিরাটে প্রতীক হিসেবে আমাদের সামনে ধরা দিয়েছে, যাকে নামানোর জন্য যুগ যুগ মেডিটেশন করে যে সুন্দর সন্ধান মুনি ঋষিরা পায় না, তোমরা না পাচ্ছ কথা ছলে, খেলার ছলে, কথা হাসির ছলে, তাই আমার স্বরূপটাকে উপলব্ধি করতে পারছে না। ঠাকুর বলা আছে না, বলা আছে তো, হ্যাঁ কিনা বলুন? যুগ যুগ সাধনা করে যে সত্যের সন্ধান মুনি ঋষিরা পায় না, তোমরা না পাচ্ছ খেলার ছলে, কথার ছলে, তাই আমার গুরুত্বটাকে তোমরা উপলব্ধি করতে পারছো না। তাই আজকের দিনে আমাদের ভীষণ প্রয়োজন গুরুর গুরুত্বটাকে উপলব্ধি করা। আজকের দিনে আমাদের ভীষণ প্রয়োজন গুরুর গুরুত্বটাকে উপলব্ধি করা। এই বালক ব্রহ্মচারী মহারাজ তার একটা ছবি বাড়িতে পৌঁছে দেওয়া মানে বিরাট বড় কাজ, বিরাট বড় কাজ। তার একটা ছবি যদি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যায়, সময় কোথায়? সংসার করতে করতে দিন শেষ, সপ্তাহে একদিন টাইম বের করুন। সংসারের জন্য 6 দিন সময় দিচ্ছেন, সংসারের জন্য 6 দিন সময় দিচ্ছেন, একদিন ঠাকুরের জন্য দিতে পারছেন না। কেন দিতে পারি? ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছাটা দরকার। ইচ্ছাটা দরকার যে আমি সময়টা দেব, আমি সময়টা দেব গুরুর জন্য, আমি সময়টা দেব আমার নিজের জন্য, আমি সময়টা দেব আগামী দিনে বিরাট মহান বড় কাজের প্রস্তুতি আসছে তার প্রাক প্রস্তুতির জন্য। কারণ এই পূর্ণব্রহ্মের ছবি একটা বাড়িতে পৌঁছানো, ঠাকুরের কথা বাদ দেন, আপনারা যারা যাবেন আপনাদের পাওয়ার শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ঠাকুর বলছেন আমার সন্তানেরা যদি খেয়ে এঁটো পাতা ছুঁড়ে দেয়, দশাদূর থেকে যদি কোনো বিবেকই উড়ে যায়, সে পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। তাহলে আপনারা কারা? ভাইটা বলেন, আমার সন্তানেরা যদি খেয়ে এঁটো পাতা ছুঁড়ে দেয় আর দশাদূর থেকে যদি কোনো বিবেকই উড়ে যায়, সেই পাতার হাওয়ায় উদ্ধার হয়ে যাবে। আমার কাছে যারা দীক্ষা নিয়েছে, শুধু সে তার বাবা তার ঠাকুরদা নয়, তার 14 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। তাহলে আপনারা কারা? এমনকি যে প্রসূতি মা, এমনকি যে প্রসূতি মা, যে প্রসূতি মা, যে প্রসূতি মা দীক্ষা নিয়েছে ঠাকুরের কাছে, তার গর্ভের সন্তান উদ্ধার হয়ে যাবে। আপনারা সেই গুরুর কাছে গেছেন, আপনারা সেই গুরুর কাছে গেছেন। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ সম্পর্কে আমাদের যে জানা দরকার, বিশ্লেষণ করা দরকার। মাঝে মাঝে ফেসবুক নিয়ে, মোবাইল নিয়ে সময় নষ্ট না করে, ঠাকুরের বাড়িতে অনেক বই আপনাদের সংগ্রহ আছে, 15 মিনিট হলো, 30 মিনিট হলো, একটা সময় রাতের বেলা ফাঁক করে নেন, নিয়ে একটু করে পঠন পাঠন করুন। তাহলে এই যে বিরুদ্ধ শক্তির হাত থেকে আমরা যে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, বিচলিত হয়ে পড়ছি, এই বিরুদ্ধ শক্তি আমাদেরকে ছবল দিতে পারবে না, আমাদেরকে লাইন থেকে সরিয়ে দিতে পারবে না। আমাদের সবচেয়ে সন্তানদের দুর্ভাগ্য, সন্তানদের কালচারের অভাব হয়ে গেছে, আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এত রাশি রাশি রক্ত, তাও আমরা টালাবাগের ভাষাকে বলতে শুনেছি। আজ পর্যন্ত আমি যত তত্ত্ব তোমাদের বলেছি, ধর্মে 108টা ধারা আছে, তার মধ্যে আজ পর্যন্ত যা বলেছি মাত্র 7-8টা ধারার কথা বলেছি। বাকি 100 ধারা তোমাদের জন্য তুলে রাখলাম, বাকি 100 ধারা তোমাদের জন্য তুলে রাখলাম। ভাবুন, যেদিন বুঝবো আমার নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট আমার কায়ার সঙ্গে ছায়ার মতো হয়ে গেছে, আমার তত্ত্ব শুনলেই যাদের দর্শন হয়ে যায়, সেদিন আমি আমার অন্তরের কথা বলবো তাদের কাছে। খুব গভীর তত্ত্বের কথা, খুব গভীর তত্ত্বের কথা। সেদিন আমি আমার অন্তরের কথা বলবো তাদের কাছে। তাহলে 100 ধারা যে তত্ত্ব, সে তত্ত্ব কোন তত্ত্ব? বিজ্ঞানী সত্যেন বোস, বিজ্ঞানী সত্যেন বোস
ঠাকুরের কাছে গেছেন, মাঝে মাঝে যেতেন। ঠাকুর বলছেন, বিজ্ঞানী তোমাকে আজকে আমি 10,000 সূর্যের ব্যাখ্যা করে শোনাব। বিজ্ঞানী তো জগৎ বিখ্যাত বিজ্ঞানী, হাঁটো হয়ে বলছেন, ঠিক আছে বলো, আপনি 10,000 সূর্যের ব্যাখ্যা, মনে হয় খুব ক্যাজুয়ালি দিয়েছেন। 10,000 সূর্য, ঠিক আছে আপনি বলুন, আমি শুনবো। একটা সূর্যের ব্যাখ্যা যখন ঠাকুর কয়েক ঘন্টা পার করে দিয়েছেন, তখন হাত জোড়ে করে বলছেন, বিজ্ঞানী সত্যেন বোস, যার নাম বিজ্ঞানের পাতায় পাতায়। তিনি হাত জোড়ে করে ঠাকুর কাছে বলছেন, বাবা তোমার এই 10,000 সূর্যের ব্যাখ্যা গুরুদেব আমাদের শোনাতে যে তত্ত্বগুলো যা দিয়েছেন, এগুলো তো আমাদেরই জন্য। আমরা যদি একটু এগুলোকে গুরুত্ব দিয়ে আমরা শোনার চেষ্টা করি, তাহলে আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবো। মাঝে মাঝে একটু বই পঠন পাঠন করবেন, এই কালচারটা আমাদের ভীষণ প্রয়োজন আছে। এই কালচারটা আজকে আমাদের নেই বলে আজকে আমাদের এত সংগঠনের ভগ্নদশা। মানে পড়াশোনা যেটা বলছে, আজকে প্রদীপ দাসে বললো, প্রদীপ দা ঠিক বলেছে। এবার কালকে এই একই আসলে যখন অন্য কোনো দাদা যাবেন না, ওই দাদা ঠিক বলেছে। পরশু আরো দুই আসলে আরেক দাদা যাবেন, ওই দাদা সব দাদা তন্ত্র হয়ে যাচ্ছে, বাবা তন্ত্র আউট হয়ে যাচ্ছে। বাবা কি বললো, গুরু কি বললো, সেটাকে নিয়ে আমরা ভাবলাম না। গুরু কি বললো সেটাকে নিয়ে আমরা ভাবছি না। বাবা কি, দাদারা কি বলছে সেইটার উপর এক একটা এলাকায় ঢুকতেই পারছি না। এক একটা জেলার ভাই বোনেরা সাধারণ মাঠের কর্মীরা তারা বলছে যে দাদা আসুন একটু আমাদের এখানে প্রোগ্রাম করবেন, কিন্তু সেই এলাকার দাদারা আটকে দিচ্ছে না, প্রদীপতা একদম ঘোষণা করবে, মানে প্রদীপতা ঢুকলে ওদের দাদাগিরি বন্ধ হয়ে যাবে, অতএব এখানে একদম ঘোষণা যাবে। মানে কি অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে না, মানে মানে অস্তিত্ব দখলের লড়াই, মাটি দখলে, জমি দখলের লড়াই চলছে। মানে সন্তানদের সংগঠনটা এখন হয়ে গেছে পুরো মানে মানে সেই প্রমোটারি ব্যবসার মতো, মানে জমি মাটি দখলের লড়াই শুরু হয়ে গেছে। এটা তো চলতে পারে, এটা তো চলতে পারে না। তার কারণ এই সিস্টেম চলবে না। তাহলে আজকের দিনে আমাদের প্রত্যেকেরই উচিত মাঝখানে ফ্যানটা চালানো যায় না, তো আজকের দিনে এইগুলোর দিকে তাকানোর দরকার নেই। কারণ ঠাকুরের যে 3টে ধারার কাজ, সেই 3টে ধারার কাজের মধ্যে আমরা আজই আজকের কাজটা এতদিন করেছি, এখনো করে যাচ্ছি, এই ব্যাপকভাবে নাম প্রচার করছি এবং নামের বন্যা বয়ে যাচ্ছে চারিদিকে, ঠিক আছে সব। সাথে সাথে ঠাকুরের কিন্তু আজই দৈবিকের কাজ শুরু হয়ে গেছে। আজই দৈবিকের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। গত কালকের খবর আপনারা নিশ্চয়ই শুনেছেন, গোটা ইউরোপ মহাদেশে দাবদাহ চলছে। মানে 600 জন একদিনে আগুনে, মানে সূর্যের তাপে পুড়ে মারা গেছে। কি বুঝলেন? সূর্যের তাপে পুড়ে মরতে কোনদিন শুনেছেন? ইতিহাসে রেকর্ড আছে? সূর্যের তাপে গোটা ইউরোপ মহাদেশ, কোন রাজ্য বা রাষ্ট্রের কথা বলছি না, গোটা মহাদেশে পুরো দাবদাহ চলছে, আগুনে ঝলসে দেওয়া হচ্ছে, গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। 600 মানুষ একদিনে সূর্যের তাপে পুড়ে ছাই হয়ে গেছে। গতকালকে গোটা ইউরোপ মহাদেশ। তাহলে ঠাকুরের কাজ, আমি প্রকৃতিকে কি বাসনা ছড়ানো করে ঠাকুরকে বলো তুমি, হ্যাঁ কিনা বলুন? ঠাকুর বলো আমি প্রকৃতিকে দিয়ে 10,000 ছড়ানো করে ছাড়বো। প্রকৃতির খেলা শুরু হয়ে যেত। কানাডায় 500 মানুষ শ্বাসকষ্ট হয়ে মারা গেছে। শ্বাসকষ্ট গত বছরে। মানে সারা পৃথিবী জুড়ে, রাশিয়ার মতো দেশ, এত উন্নত দেশ, ওরা স্বপ্নে ভাবতে পারেনি গত কিছুদিন আগে ভূমিকম্পটা হলো, স্বপ্নেও ভাবতে পারেনি। তসমাৎ করে দিয়েছে আমেরিকার যে ভয়ঙ্কর ভূমিকম্প, সুনামি, ভয়ঙ্কর সুনামি, এবং গোটা পৃথিবীর রাষ্ট্রনেতারা কাঁপছে। ইংল্যান্ডের মতো দেশ সুনামির আশঙ্কায় কাঁপছে থরথর করে, যে কোনো সময় জলোচ্ছ্বাস করবে। তাহলে কি হলো? এত ক্ষমতা, এত অ্যাটম বোম, এত হাইড্রোজেন বোম, নিউট্রন বোম, গোটা পৃথিবী আমরা ক্ষমতা দখল করবো, গোটা পৃথিবীর ক্ষমতা আমরা হাতে মুঠে নেবো। হলোটা কি? প্রকৃতিকে সব শেষ করে দেবে, ঠাকুরের বলা। আবার এও বলছে, আমি কালাপার্কে জন্মসভা করলে আমি প্রকৃতিকে কি 10,000 ছড়ানো করে ছাড়বো। সূত্রে ফিরে গিয়ে বলছেন, আরে গৌরী শঙ্কর, মানে বলছেন
কইয়া দিলাম 10,000 সামনে করে ছাড়বে, হিসাবে দেখি এক আনাও থাকে না, হিসাবে দেখি এক আনাও থাকে না। তখন যারা উপস্থিত ছিলেন তারা হাত পেতে করে বললেন, বাবা সংখ্যাটা একটু বাড়ানো যায়। তখন ঠাকুর বললেন, তাহলে তো কাম দেরি হয়ে যাবে রে, তাহলে তো কাম দেরি হয়ে যাবে রে। এই দেরি সেই কারণে দেরি, এই দেরি সেই কারণে দেরি, ঠাকুর সময় নিচ্ছেন। বেদসূত্র সার বইটা পড়ে দেখুন, একদম শেষের দিকে আছে, আমি ক্ষেত্র তৈরি করাই আমার কাজ, সেই ক্ষেত্র তৈরি করতে তোমরা যত দেরি করবে প্রয়োজনে আমাকে তত দেরি করতে হবে। এই প্রয়োজন কথাটা কিন্তু বলে রেখেছে। আলো ঠাকুর বইটা পড়ে দেখবেন, আমি পাইয়ে দেওয়ার বদলে হারিয়ে দেওয়ার পথ করে দিতে পারি, যেমন তেমন চাইলেই হলো কেমন আবদার আছে না। আলো ঠাকুর বই যেমন তেমন চাইলেই হলো কেমন আবদার, আমি পাইয়ে দেওয়ার বদলে হারিয়ে দেওয়ার পথ করে দিতে পারি। কি অদ্ভুত না আমাদের গুরু। তার প্রত্যেকটা তত্ত্বের মধ্যে নেগেটিভ পজিটিভ দুটো সাইড আছে। যিনি সৃষ্টিকর্তা তিনি নিজে দোষ নেবেন না, তো সব দোষ আমাদের, উনি কোন দোষ নেবেন না। আমাদের সমাজ আমরা কলুষিত করেছি, মুক্ত করার দায়িত্ব আমাদের। ভগবান কৃষ্ণকে দোষারোপ করছে যখন গান্ধারী, বিশ্বদেব সবাই যখন দোষারোপ করছে, দুর্যোধন প্রত্যেকে দোষারোপ করছে, মৃত্যুর আগে সবাই দোষারোপ করছে, ভগবান কৃষ্ণ প্রত্যেককে একটা করে জবাব দিয়েছিলেন যে দোষ আমার না, তোমাদের মৃত্যুর ফাঁদ তোমরা রচনা করেছো, তোমরা মিথ্যার আশ্রয় নিয়েছো, তোমরা যশের অহংকারে, রাজন্য বর্গে মানে রাজশক্তির অহংকারে তোমরা নিজেদেরকে রাজশক্তির বড় প্রতীক হিসেবে নিজেদেরকে দাবি করেছিলে। ভিখারি পঞ্চপাণ্ডব তাদের পক্ষে থাকলে সম্মান নষ্ট হবে, অতএব রাজ দরবারে থাকতে পারবো, সে যতই অন্যায় হোক না কেন। আজকে তার পরিণাম ফল কর্মের কি হলো, ভীষ্মের কি হলো, দ্রোণাচার্যের কি হলো। আজকে সন্তানদের এরকম মহামহিম ভীষ্ম, মহাজ্ঞানী ভীষ্মের তো অনেক আছে, তারা কিন্তু আস্তে আস্তে সব পূর্বপক্ষে নামতে যাচ্ছে। একটাই কারণ, অহংকার, আভিজাত্যের অহংকার। আমার এত টাকা আছে, গাড়ি আছে, সমবাদ এখানে আটকে আছে। একটা বড় গুরু ভাই যদি নাম কীর্তন দেয়, তার বাড়ি বেঁচে বেঁচে যারা ধনী গোষ্ঠী তারা তাদের বাড়ি না যায়। কোনো গরিব গুরু ভাই কোন গেলে তারা অতটা কদর পায় না, কিন্তু ভালো সম্বন্ধে বলতে পারবে, কিন্তু সব জায়গায় যান। আবার কোনো গরিব গুরু ভাই বাড়িতে নাম কীর্তন দেয়, দেখবে ওই সমস্ত 4 টাকাওয়ালা বাড়িওয়ালা তারা আসবে না বাড়ি থেকে, তো বসবো কোথায়? এখান থেকে এক গুরু ভাই চলে গেছেন, আমি আর বলবো না। এত গরম টিকতে পারলেন না, চলে গেলেন, আমার খুব খারাপ লাগলো। এইটুকু ত্যাগ আমরা দিতে পারি না। ঠাকুর তারা কি পরিশ্রম করেছেন বলুন, এখনো করে যাচ্ছেন ঠাকুর। কি পরিশ্রম, মাঠে ময়দানে রোদে জলে পুড়ে আমাদের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য, এই সমাজটাকে পবিত্র করার জন্য, সমাজটাকে মুক্ত করার জন্য, এই ঘুম ধরা সমাজ, বিষাক্ত সমাজকে পরিবর্তন করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু কি হারে কায়িক পরিশ্রম করে চলেছেন, কি ঠাকুর কিভাবে অন্তরালে গিয়ে কিভাবে কায়িক পরিশ্রম করে চলেছেন, তার বহু রেকর্ড আমার কাছে, বহু পেপার আমার কাছে আছে। অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তার সন্তানেরা হয়ে আমরা এতটুকু ত্যাগ দিতে পারবো না? ফ্যান তো চলছে। আর মিলিটারিরা যারা সীমানায় যুদ্ধ করছে, সেখানে এরকম ফ্যান চলছে নাকি? মশার কামড়, জঙ্গলের মশা, রাইফেল কাঁধে নিয়ে পিপাসার জলটুকু পায় না, খাবারটুকু নিয়ে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সীমানায় তারা দিনের পর দিন রাতের খাবার পাহারা দিচ্ছে। ওরা করেই হচ্ছে যুদ্ধ করবে। ভুল না ঠিক? আমি ভুল বলেছি? যারা মিলিটারি, যারা দেশটাকে পাহারা দিচ্ছে, রক্ষা করছে, তারা কত কষ্ট করছে। ঠাকুর কি বললেন? আমার সন্তানরা সুপার মিলিটারি মানে পুলিশের উপরে মিলিটারির উপরে সুপার মিলিটারি, মানে মিলিটারির বাড়া। সেখানে আমরা সামান্য একটু গরম সহ্য করতে পারলাম না, কি আমরা কি বিপ্লব করবো? যখন দিল্লি চলো টাকা আসবে, তখন কোথায় ফ্যানের হাওয়া পাবে, তখন ভালো পায়খানা জায়গা একদিন ভালো হলে কোথায় পাবে? যখন দিল্লি চলো টাকা আসবে, তখন তো খাওয়া জুটবে না। নাকি আপনাদের জন্য বিরিয়ানি তৈরি করে রাখবে? তৈরি করে রাখবে?
কি হ্যাঁ না বলুন, ভুল বলতে কিছু? আপনাদের জন্য না বিরিয়ানি তৈরি করে আনবো হ্যাঁ নাকি? তাহলে ভালো খাওয়া ভালো থাকার চিন্তা আস্তে আস্তে এখন প্রমাণ 7 দিন। 7 দিন শুধু রক্ত খেয়ে থাকতে হবে, সূর্যের মুখ দেখতে হবে না, সেই দিন আসছে। এখন থেকে প্র্যাকটিস করুন। ফ্যানের হাওয়া দূরের কথা, গরম তো দূরের কথা, কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের আগামী দিন চলতে হবে তার জন্য এখন থেকে প্রস্তুতি নেন। একবেলা খান, একবেলা না খাওয়ার প্র্যাকটিস করুন। ভুল বলেছি? তাহলে তো বিপ্লবের কথা বলতে পারবেন না। বিপ্লবের কথা বলতে গেলে ত্যাগ দিতে হবে। আপনি আচরিক ধর্ম অপরে শিখাই। আমি 1 ঘন্টা খিদে সহ্য করতে পারি না, আর মুখে বলুন দেবের বিপ্লব হবে। মাসের পর মাস আমাকে দৌড়াতে হবে, দিল্লি যাবে, ডাক আসবে, সেই ডাকে আমাদের সামিল হতে হবে, খাদ্যকে সহযোগিতা করতে হবে সেই বিশাল এশিয়ান লিবারেশন আর্মিকে। তার জন্য তো প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে, নাকি চারটার মধ্যে মিলে ভাত রেখে দেবে। নেতাজি যখন ডাক আসবে কিংবা মস্কো রেডিও থেকে পড়া যাবে কথা যে আমি সুভাষ বলছি, আমি তার বিশাল এশিয়ান লিবারেশন আর্মি নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছি, তোমরা আমাদের বিশাল সেনাবাহিনীকে খাদ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করো। আপনি তখন কি করবেন? ভয় ধরে রেখে দেবেন নাকি? হ্যাঁ কি করবে? এটা বক্তৃতা না, ঘরোয়া আলোচনা। বলুন, এটা পাবলিক মিটিং হলে পাবলিক মিটিং এর বক্তব্য আলাদা হতো, যেহেতু গুরু ভাই আমি সেভাবে বলছি। ঘরে দরকার কি করবেন? বন্ধ করে দেবেন তো নাকি? তাহলে তার জন্য এখন থেকে ট্রেনিং নেন, প্রস্তুতি নেন, খাওয়া পাবেন না। কারণ নেতাজি বলা 3টে কথা, আমি যখন আত্মপ্রকাশ করবো তার আগে 3টে জিনিস হয়ে যাবে। একটা হচ্ছে কারেন্সি রিজেক্ট হয়ে যাবে। কারেন্সি মানে কি? টাকা মুদ্রা ব্যবস্থা বাজেয়াপ্ত হয়ে যাবে। অলরেডি এখন ব্যাংক আছে, লিঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে। টাকা যদি থাকে তুলে নেন, ব্যাংক তুলতে পারবেন না, এই কথা তুলতে পারবেন না। কারণ এখনই লিঙ্ক থাকছে না, এখনই লিঙ্ক থাকছে না। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লিঙ্ক বন্ধ। যে সৌর ঝড় এগিয়ে আসছে, শুধু 10,000 কিলোমিটার গতিতে এগিয়ে আসছে 1,000 হাইড্রোজেন বোমার সমান। মানে টোটাল এই যে ফোন, যে গাফাম চালাচ্ছে, গাফাম, জিতে গুগল, এফতে ফেসবুক, এতে আমাজন, মানে অ্যাপেল, মাইক্রোসফট, এই 5টা সংস্থা গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করছে। এরা ভাবছে গোটা পৃথিবীর ক্ষমতাটাকে হাতের মুঠোয় আমরা নিয়ে আসবো। পারবেন না। আশার আলো বই পেয়েছেন? আশার আলো, আশার আলো বই পেয়েছেন? পেয়েছেন? নিতে মনে নেই, আগে সংগ্রহ করে নেবেন। আশার আলো বইতে এখানে স্যার পাঠিয়েছিলাম, বিনারাকে পাঠিয়েছিলাম। টোটাল আন্তর্জাতিক চক্রান্তটা মানে কিভাবে গোটা পৃথিবীর ক্ষমতাটাকে হাতের মুঠোয় আমরা চক্রান্ত করা হচ্ছে, কিন্তু সব নিষ্ফল হয়ে যাবে। কেন? রাহুল তো ভেবেছিল আমি স্বর্গে সিঁড়ি দেবো, ভেবেছিল নবগ্রহ আমার হাতের মুঠোয়, নবগ্রহে আমি নবগ্রহ হাতের মুঠোয়, আমি যা ইচ্ছা তাই করবো, স্বর্গে সিঁড়ি দেবো। রাবণের স্বপ্ন পূরণ হয়নি। আজকে সমাজে যে রাবণের দল, দুর্যোধনের দল, যারা ক্ষমতায় ক্ষমতাকে হাতের মুঠোয় আনার চেষ্টা করছে, যারা মনে করছে গোটা পৃথিবীর ক্ষমতাটাকে হাতের মুঠোয় নিয়ে আসবো, এদের স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। এদের স্বপ্নের স্বপ্নই থেকে যাবে। তার কারণ প্রকৃতি ফয়সালা করে দেবে, প্রকৃতি ফয়সালা করে দেবে। এই ছবি এর আগে আমরা দেখিয়ে গেছি। গোটা পৃথিবী মহাদেশের প্লেটে যাওয়া থামবে না। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, এই 4টে মহাদেশ একদম তলিয়ে যাবে। ইউরোপ এশিয়া মহাদেশে সমুদ্র উপকূলবর্তী বহু অংশ তলিয়ে যাবে। নতুন নতুন আবহাওয়া যে ইন্ডিয়ান প্লেট, প্যাসিফিক প্লেট, আর্কটিক প্লেট, এই যে মহাসাগরের বুকে থেকে এই নতুন নতুন প্লেট গুলো যাচ্ছে, এই প্লেট গুলো সব ইন্ডিয়া থেকে ছুটে আসছে। ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসল। এই ভারতবাসী হিসেবে আপনারা বড় গর্ববোধ করবেন আগামী দিনে, যে আপনারা পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছেন। এই ভারতটাকে কব্জা করার জন্য, হাতের মুঠোয় নেওয়ার জন্য ঠাকুর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, ভীষণভাবে আক্রমণ করছে, ঠাকুর দীক্ষা দর্শন দিদিতে উঠে দাঁড়িয়ে দাবি ঘোষ করে বলতে বলছেন, আমেরিকার বড় অহংকার বন্ধ হয়েছে, ওকে আমি আরেকটা হাতে ভিক্ষা
আজকের আমেরিকার যে অবস্থা, মানে অস্ত্র করা সম্ভব, মানে ভিখারির থেকেও আরো অবস্থা, শুধু ভিক্ষে করতে বাকি আছে। যুদ্ধ বাজিয়ে কিছু অস্ত্রপত্র বিক্রি করবে এর তালে আছে, বাকি আমেরিকার অবস্থা একদম ভয়ঙ্কর খারাপ অবস্থা শুরু হয়ে গেছে। আফ্রিকার অবস্থা, আফ্রিকার সোমালিয়া মানুষ খেতে পাচ্ছে না, জরাজীর্ণ রোগে শোকে একদম জরাজীর্ণ অবস্থা, খাওয়া নেই, মানে কঙ্কাল ছাড় দেহ হয়ে গেছে। গোটা পৃথিবী তছনছ করে দিচ্ছে। গত কয়েক মাস আগে আপনারা শুনেছেন থাইল্যান্ডে যে ভূমিকম্প, মায়ানমারে যে ভূমিকম্প, আমি তখন আলিপুরদুয়ারের প্রোগ্রামে আছি, এই জলপাইগুড়িতে 30 তলা বিল্ডিং, এইবার রাস্তায় তাই হলো, পুরো 30, 40, 50 তলা বিল্ডিং পুরো ছাতুর মতো হয়ে ধুলো হয়ে গেছে। কোথায় গেল অর্থের অহংকার? যত টাকা ঠাকুর বলছেন পড়াশোনাতে আছে, 1 টাকার লোক নয়, কোটি টাকার মালিক কি করে হয়? আমি স্বাধীনতার পাই হিসাব নেব, ঠাকুর বলে না? আজকের এই যে 1 পয়সার লোক নয়, কোটি টাকার মালিক, আজকে সব রাস্তার ভিখারি। যখন 15 আগস্ট 1999 সালে ঠাকুর লেকটাউনে রোডের উপরে রাস্তার উপর মিটিং করছে, তখন রাস্তার দুধারে 2 তলা 3 তলা 4 তলা ঝুল বারান্দায় বসে যারা ঠাকুরের বক্তব্য শুনছে, ঠাকুর বক্তব্য দিচ্ছে না, ফোন টিটকিরি করছে, বসে ফোন টিটকিরি করছে। ঠাকুর একবারে দুদিকে তাকিয়ে নিলেন, তাকিয়ে নিয়ে বললেন, এখন হাস্য হেসে নাও, শেষ হাসিটি আমি হাসব। এখন হাস্য হেসে নাও, শেষ হাসিটি আমি হাসব। এমন একদিন আসবে, ওই 10 তলার 10 তলা আমি সব এক করে ছাড়ব। সেই দিন আসছে। আজকে ঘরের পাশে মায়ানমারে হয়েছে, থাইল্যান্ডে হয়েছে, বাংলাদেশের রেহাই পাবে না, বাংলাদেশের রেহাই পাবে না। এত জাপানাকে, এত মাতব্বরি, এত দাদাগিরি, এত ক্ষমতার অহংকার নস্বাত করে দেবে প্রকৃতি নস্বাত করে দেবে। বাংলাদেশ প্রায় 12 আনা জলের তলায় ডুবে যাবে। এটা নাসা বিজ্ঞানীদের হিসাব। আমাদের সুন্দরবন জলের তলায় চলে যাবে, এটা বিজ্ঞানীরা বলছে। গোটা পৃথিবী ইউটিউবে যুগ হয়ে খবর ইউটিউবে পাওয়া যায়, কিন্তু রেডিও টেলিভিশনে শুনতে পাচ্ছি কিছু খুব একটা খবর দিচ্ছে না। কেন চলে যাচ্ছে? কারণ প্যানিক তৈরি হবে, যার জন্য সরকারি প্রচার মাধ্যমে কোনো প্রচার করা হচ্ছে না। কিন্তু কত আর চেপে রাখবে? দেখুন, ইউরোপ থেকে যে ঢল নামছে, সেই ঢল রাশিয়া চীন করতে এক ধাক্কা গঙ্গার পাড় পর্যন্ত এসে থামবে। আমার কাজে প্রথম বই প্রকাশ দুই বাংলা এক থাকে বল নাকি? ইউরোপ থেকে ঢল নামছে, ইউরোপ থেকে সেই ঢল নামছে। আজকে গোটা ইউরোপ জুড়ে দাবদাহ চলছে। এই যে ঠাকুর বলেন 80 সালের 20 আগস্ট 80 সালে ভুল করোনা ভুল বুঝানো যে স্পেশাল বুলেটিন বেরিয়েছিল, আজ পড়েছেন তো? পেয়েছেন? হেডলাইন ছিল ভুল করোনা ভুল বুঝানো, একটা বুলেটিন বেরিয়েছিল সূচক থেকে, স্বর্গীয় রবীন্দ্র বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রচার করানো হয়েছিল। তাতে ঠাকুর বলছেন যে আমি তো প্রতিদিনই ভাতের হাঁড়ির ভাত তুলে টিভি দেখে দেখি 14 আনা সিদ্ধ হয়ে গেছে, আর 2 আনা বাকি আছে। তবে আঁচটাও বাড়িয়ে দিয়েছে, হাওয়া দেখছি, ভাবনা কি? ঠাকুরের হেয়ালিপূর্ণ ভাষা। আঁচ মানে ঠাকুরের ভাষা হচ্ছে সূর্যের তাপ। কবে বলছেন? 80 সাল, 1980 সাল। এখন কত সাল? 2025 সাল। এখনই কি কত বছর ধরে গেল? 45 বছরের কি এখনো 2 আনা সিদ্ধ হয়নি? প্রশ্ন ভাবুন এটা। এখনই কি 45 বছর? ঠাকুর এসেছেন, আবির্ভূত হয়েছে 1920 সালে, বলছেন 80 সাল। তাহলে কত বছরে বললেন ভবিষ্যৎবাণী? 60 বছরের মতো নাকি? 1920 সালে আবির্ভূত হয়েছে, 80 সালে 20 আগস্ট বলছেন, তাহলে 60 বছরের মাথায় বললেন 14 আনা সিদ্ধ হয়ে গেছে। মুমতাজকে দোষ না দিয়ে ঠাকুরের হিসাবটা দেখো। আমি ঠাকুরকে দোষারোপ করছি না। ঠাকুরের কি 45 বছরের পোনা সিদ্ধ হয়নি? সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা শুভ শক্তি ভারতের বুকে চাপ বেঁধেছে, একটা শুভ শক্তি ভারতের বুকে চাপ বেঁধেছে, সেটা বিজ্ঞানীরা বুঝতে পারছে। কিন্তু ওই যে কাল একটা বিশাল ফ্যাক্টর, রাত্রি 12টা 1টা 2টো প্রচন্ড মশা কামড়াচ্ছে, কীট পতঙ্গ কামড়াচ্ছে। গোটা পৃথিবীর মানুষ যদি হাত করে বলে, হে সূর্যদেব তুমি উদিত হও, সূর্যদেব উঠবে, উঠবে। কাল ভাগ করা আছে, যতক্ষণ না ঘড়ির কাঁটা
সকাল 6টা হবে, 2-4 মিনিট আগে পরে হতে পারে, কিন্তু সকাল 6টার আগে সূর্য কখনোই উঠবে না। তেমনি অসুরের দাপাদাপির একটা মেয়াদ আছে, সেই মেয়াদ পূর্ণ হওয়ার জন্য কাল পূর্ণ হয়ে গেছে 1970 সালে, যেদিন প্রথম ঠাকুর মা জানতে বলেছিলেন, মা সহ্য করতে পারছি না, আমি মাঠে নামছি। তারপরে 1970 সাল পার হয়ে গেল। 4 সালে তিনি ঠাকুরকে প্রশ্ন করলেন, কি দুটো নামলি না? না মা, এখন যদি নামি দেখছি কোমরের উপর থেকে রক্ত গঙ্গা বয়ে যাবে, মা হয়ে তুমি সহ্য করতে পারবে না, মা হয়ে তুমি সহ্য করতে পারবে না। তাই আমি চাইছি রক্তস্রোতটা আর যাতে কোমরের নিচে থেকে বয়ে যায়। 70-এর দশক পার হয়ে গেল। 80-র দশকে ঠাকুর মাকে আবার বললেন, মা আর সহ্য করতে পারছি না, আবার এবার নামবই। 80 সাল পার হয়ে গেল। আবার 4 সালে তিনি প্রশ্ন করলেন, ফিরে ফিরে এবার নামলি না? তখন ঠাকুর বসেছিলেন, উঠে দাঁড়িয়ে হাঁটুর উপরে কাপড়টা তুলে বললেন, মা এখনো যদি নামি হাঁটুর উপর থেকে রক্ত গঙ্গা বয়ে যাবে, তাই আমি চাইছি রক্তস্রোতটা হাঁটুর নিচে থেকে বয়ে যায়। অ্যাকশন যাত্রা 1970 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি হলে প্রথম যখন ঠাকুর নিজে হাতে এটাকে প্রথম যখন উদ্বোধন করেন এবং ঠাকুর বললেন, আজ থেকে যে বিপ্লবের বীজ পুতলাম, এই বিপ্লব একদিন ফুলে ফলে মহিরূপ ধারণ করবে। আজ থেকে 25 বছর পর তোমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে। এটা বালকবৃন্দদের পুস্তিকা বলে একটা ছোটি বই বেরিয়েছিল, ঠাকুরের ক্যালকাটা ইউনিভার্সিটি হলে ভাষণ প্রকাশ হয়েছিল, আছে কারো কাছে? বালকবৃন্দদের পুস্তিকা বলে একটা ছোটি বই বেরিয়েছিল, খুব পুরাতন কবিরা তাদের কাছে খোঁজ নেবেন, তাহলে আছে। তাহলে আজকে সেইখানে ঠাকুর 1970 সালে বলছেন যে আজ থেকে যে বিপ্লবের বীজ পুতলাম, এই বীজ একদিন ফুলে ফলে মহিরূপ ধারণ করবে। আজ থেকে 25 বছর পর তোমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে। তাহলে 1995 সালে আমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে। তাহলে ঠাকুর বারবার এই সময় নিচ্ছেন, আবার পিছিয়ে যাচ্ছেন কেন? তার একটাই উত্তর, সেটা ঠাকুর ওই বেদসূত্রসার বইতে বলে রেখেছেন, আমি ক্ষেত্র তৈরি করা যাওয়ার কাজ, সেই ক্ষেত্র তৈরি করতে তোমরা যত দেরি করবে, প্রয়োজনে আমাকে তত দেরি করতে হবে। মেদিনীপুর থেকে একদম লাক্তার পিরিয়ডের কর্মী ঠাকুরের কাছে গেছে, বলে বিপ্লব করো, আমরা সব রেডি। ঠাকুর বলছেন সব রেডি, হ্যাঁ সব রেডি, এক্ষুনি সব ডাক দিলে সব ঝাঁপিয়ে পড়তে পারবি তো? ঝাঁপিয়ে পড়তে পারবি তো? বলে হ্যাঁ আমি সব রেডি হয়ে এসছি। ঠাকুর তখন একটা হিসাব করলেন, হিসাব করে বললেন, তোরা সবাই তৈরি বলছিস বটে, মাইন্ডে ভাইরাল করে, তোরা সবাই তৈরি বলছিস বটে, কিন্তু আমি আমার হিসাবে দেখছি 145 জন তৈরি, ভাইরাল করে। আমি আমার হিসাবে দেখছি 145 জন তৈরি। আমি আমার কোটা পূর্ণ না হওয়া পর্যন্ত মাঠে নামবো না। যারা প্রশ্ন করেছিলেন তারা জিজ্ঞাসা করলো না যে বাবা তোমার কোটাটা কত। তাই আমরা জানতে পারি ঠাকুরের কোটাটা কত পূর্ণ হবে, ঠাকুর মাঠে নামবে। কাজ কিন্তু পূর্ণ হয়ে গেছে, ঠাকুর 70 সাল থেকে চান্স নিচ্ছেন, কিন্তু ওই যে তার কোটাটা কত পূর্ণ হলে তিনি মাঠে নামবেন। কারণ কৃষ্ণ যে ভুল করেছিল, আমি সেই ভুল করে নিতে রাজি নই। কৃষ্ণ কি ভুল করেছিল? কৃষ্ণ ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, কৃষ্ণ রাক্ষস কৌরবকে নিধন করেছিলেন, অসুরকে নিধন করেছিলেন, তিনিও ধর্মযুদ্ধ করেছিলেন, কিন্তু সেই ধর্মরাজ্য মাত্র 36 বছর টিকেছিল। কেন? কারণ যাদের হাতে ধর্মরাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা যোগ্য ছিল না। তাই ঠাকুর বলছেন, উদাহরণ দিয়ে বলছেন, কৃষ্ণ যে ভুল করেছিল আমি সেই ভুল করে যেতে রাজি নই। ঠাকুর কি ভুল করতে চান না? যে আমি যাদের হাতে দায়িত্ব দেব তারা হবে ওই পরম চৈতন্য মহাপ্রভু বইটাতে আছে, বেদের যুগে যারা থাকবে তারা হবে ধর্মনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ, সত্যনিষ্ঠ, কর্তব্যনিষ্ঠ। আছে বইটাতে 4টে শব্দটা বলা আছে। বেদের যুগে তারাই থাকবে যারা ধর্মনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ, সত্যনিষ্ঠ, কর্তব্যনিষ্ঠ।
এই চারটে কোয়ালিটি থাকতে হবে, তবে সে বেঁচে যুগের উত্তরসূরি হতে পারবে। আর আমাদের তো কোনো কথাই নেই, আমরা এখানে থাকতে চাই না, থাকতে চাই নাকি আমরা এখানে থাকতে চাই না। ও বাবা, তুমি যাদের নিয়ে বিদ্যুৎ করবে সে কাদের নিয়ে করবে তুমি বোঝো গিয়ে, আমাদের জন্য রেডি হয়ে আছে। 90 সালে যে ভাষণটা আছে না, তোমাদেরকে আমি সেই জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটা ঠিকঠাক করে রাখতে হবে নাকি, আছে না? ভুল বলছি তো? সেই জায়গাটা ঠিকঠাক করে রাখতে হবে। ঠাকুর সেই জায়গাটা ঠিকঠাক করার জন্য গেছে। হ্যাঁ, তো সেই জায়গাটা যেতে গেলে তো আমি সাধারণ ভজন চাই, সেগুলো তো তোমাদের নাই। তো আমি সেই জায়গাটা তোমাদের, সেই জায়গাটা যেটা আরেকটা জায়গায় ঠাকুর বলছেন যে জীবন নিয়ে লেখা বইটা পড়ে দেখবে, অঞ্জলি রায় যদি বই, সেখানে ঠাকুর বলছে আমি তোমাদের নিয়ে যেতে চাই সেই অমৃত লোকে, সহস্রার লোকে, যেখানে জন্ম নাই, মৃত্যু নাই, রোগ নাই, শোক নাই, জ্বর নাই, ব্যাধি নাই। তোমরা 80 চাও না 80,000 চাও, কোনটা চাও? দেখবেন বইটা আছে না, তোমরা 80 চাও না 80,000 চাও? কোথায় অমৃত বই না, কোন বইটা আছে? অমৃত বইটা আছে। তোমরা 80 চাও না 80,000 চাও? আপনারা 80,000 জন্মে আসতে চান না আগে 80 জীবনে পার করতে চান? কোনটা কোনটা? একটাই তো। এই 80 জীবনে খেলা পার করতে চান তো, জন্ম মৃত্যু খেলাটা নাকি 80,000 জন্ম বানাবেন? একবার ধনী ঘরে, একবার গরিবের ঘরে, একবার আমেরিকায়, একবার রাশিয়ায়, একবার ইন্ডিয়ায় করবেন। আমরা চাই না বাবা, তোমার জন্ম নাই, মৃত্যু নাই, রোগ নাই, শোক নাই, জ্বালা নাই, ব্যথা নাই। বলছেন ঠাকুর, কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। ওই যে তোমরা কৃষ্ণ, রামকৃষ্ণ বাবা কাকা চরণ স্বামীর নাম বলো না, ওরা সবাই নিজেদের দোকানে আপন খেয়ালে ঘুরে বেড়াচ্ছে, আপন খেয়ালে ঘুরে বেড়াচ্ছে। মা সরস্বতী আপন রূপে নাম তুলে চলেছে। শিব অবশ্য থাকেন না, মাঝে মাঝে আসে। আচ্ছা, বইটাতে অঞ্জলি রায় তুমি জীবন নিয়ে লেখা বইটা পড়ে দেখবেন। তাহলে আমরা সেই সহস্রালোকে যেতে চাই, আমরা সেই সহস্রালোকে যাওয়ার জন্য প্রস্তুত। এখানে তুমি কাজে নিয়ে বেঁচে যুগ করবে, তারা থাকবে, ওটা তাদের ব্যাপার। আমরা থাকতে চাই না, তার কারণ যা শিক্ষা হয়েছে, কি শিক্ষা হয়নি? যা দুটো দিচ্ছে বুঝানোর জন্য, হ্যাঁ, রোগ, চোখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, দুটো, চারটে, পাঁচটা, ছটা সমস্যা একসঙ্গে জর্জরিত করে দিচ্ছে, নাজেহাল করে দিচ্ছে। কোনটা ধরে কোনটা সামনে, এদিকে এক সমস্যা, ওদিকে এক সমস্যা, এদিকে দুটো, ওদিকে দুটো, সামনে দুটো, পেছনে দুটো। ঠাকুরের বলা আছে এগুলো মরণ, পিছনেও মরণ। ঠাকুরের বলা আছে আমার কাছে যারা এসেছো তারা ফেঁসে গেছো, আমার কাছে যারা এসেছো তারা ফেঁসে গেছো। এগুলো মরণ, পিছনেও মরণ। কোন দিকে যাবেন? উপায় নাই, পালাবার রাস্তা নাই। যদি 100 ফুট মাটির নিচে লুকিয়ে থাকে, ঠাকুর বলছেন আমি সেখান থেকে চুলের মুঠি ধরে টেনে তুলবো। পালাবার রাস্তা, পালিয়ে রাস্তা পাবেন না, পালাবার পাতা পাবেন না। সুতরাং কথা দিয়েছেন ঠাকুরের কাছে, তোমরা দীক্ষা নিয়ে যোগ করে নাও, যোগ করে আমাদের দিতে হবে রক্ত শক্তিটা বড় পারবে। আমরা হাজার হাজার ভাই বোন সেদিন হাত তুলে বলেছিলাম, হ্যাঁ বাবা পারবো। আজকে আমরা সেই সন্তানদের করবি না, আজকে আমরা বিপ্লবের কথা বলতে ভয় পাই, নেতাজির কথা বলতে ভয় পাই। আমরা কাপুরুষ হয়ে গেছি, আমরা পরপিতার কাছে প্রতিশ্রুতি করে রেখেছি। আজকে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আমরা বিশ্বাসঘাতকভাবে নিজেদেরকে চিহ্নিত করতে চাইছি। বললাম পরিষ্কার কথা, এর মধ্যে কোনো লুকোচুরি না। সুতরাং শপথ যখন করে রেখেছেন পরম পিতার কাছে, সেই শপথ আমাদের পাঠ করতে হবে। ডাক দিলে যেন পাই, প্রত্যেক মিটিংয়ে বলতেন আমি ডাক দিলে যেন পাই। সেই ডাক আসছে, সেই ডাক আসবে। আমি যখন মাঠে নামবো, পরে আমাকে পড়বেন যে 10টা শর্ত দেব রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে, যে আমরা এই চাই, যদি পূরণ করতে না পারো তাহলে আমরা মাঠে নামতে বাধ্য। সেই 10টা শর্ত দেওয়া হবে রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে, কিন্তু ওরা সেটা মানতে পারবে না। তার কয়েকটা উদাহরণ দিয়ে ঠাকুর বলছেন, চালের মন উদাহরণ দিয়ে বলছেন, 2 রকম মুদ্রার ব্যবস্থা থাকবে না, ধরো 3 টাকা মনে নামাতে হবে।
এক মন চাল 3 টাকা নামাতে পারবে? তো এইসব কথা তো মানতে পারবে না। হ্যাঁ, এইরকম ভাবে ব্যাখ্যা দিয়ে কয়েকজনকে বলছে যে আমি 10 টাকা খরচ দেবো, যদি মানতে না পারো আমি তখন আগে মানতে বাধ্য হব। সুতরাং সেই ডাক আসবে, সেই ডাকে সামিল হওয়ার জন্য যখন গোষ্ঠগোপাল দাস পরিতোষরায় বাউল শিল্পী নাম, তাই তো ঠাকুরের কাছে যখন গেছিলেন, ঠাকুরের কাছে তারা দীক্ষা দর্শন নেওয়ার পরে ঠাকুরকে কিছু প্রশ্ন করেছিলেন। রাজ্য সরকারের যুব মানুষ, তৎকালীন কমিউনিস্ট সরকারের একটি যুব মানুষ বলে একটা পত্রিকা বের হতো, যুব মানুষ। সেই পত্রিকার হেডলাইন ছিল ভক্তের চোখে বালক ব্রহ্মচারী। মানে পত্রিকাটা যুব মানুষ পত্রিকার হেডলাইন ছিল ভক্তের চোখে বালক ব্রহ্মচারী। কারা কারা গেছিল ঠাকুরের কাছে, সেই কথাগুলো ঠাকুরের মানে কথোপকথন তুলে দেওয়া হয়েছিল। তাদের গোষ্ঠগোপাল দাস পরিতোষরায় ছবি সহ ওই পত্রিকাতে ছাপা হয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, সেই পত্রিকাটা আমার তখন মাটির ঘর ছিল, ওই প্রায় নষ্ট হয়ে গেছে, বহু বই নষ্ট হয়ে গেছে, বহু বই এখনো সংরক্ষিত আছে, পুরো বহু বই নষ্ট হয়ে গেছে। মানে ছোটি ছোটি বই তো 40-45 বছর চ্যাংরানি গল্প ধরে রাখা খুব কঠিন। তখন এত গুরুত্ব বুঝতাম না যে আজকের এই বইগুলো কাজে লাগবে এত। ওই পত্রিকাতে ঠাকুর বলছেন, ওই গোষ্ঠগোপাল দাসের প্রশ্ন উত্তরে বলছেন, আমি এমন একদিন আসবে, এমন একটা কথা ঘোষণা করব যা শোনার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মানুষ ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। ওই পত্রিকাতে আছে ঠাকুরের বলা, এমন একদিন আসবে। ওই যুব মানুষ পত্রিকাতে আছে, অনেকদিন আগে গল্প। মানে তখন ঠাকুর সম্ভবত 1985-86 এরকম একটা হবে। ও এমন একদিন আসবে, আমি এমন একটা কথা ঘোষণা করব যা শোনার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মানুষ ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। জানি না সেটা কোন কথা। ঠাকুর যখন বলেছেন তার মধ্যে বাক্য ভেদে বাক্য আজও কারো সেটা বলবে। তাই আমাদের দায়িত্ব বেদের যুগ তুমি কাজে নিয়ে করবে, কাজে রাখবে, শিক্ষা মুক্তি নির্মাণের চূড়ান্ত মাত্রা নিয়ে কাজ থাকবে, সেটা তোমার ব্যাপার। আমরা এখানে থাকতে চাই না, আমরা যেতে চাই সেই সহস্রালোকে, যেখানে 1000টা সূর্য ওঠে, 1004টে চাঁদ ওঠে, জন্ম নাই মৃত্যু নেই। আমরা সেইখানে যেতে চাই, ঠিক কিনা? নাকি এখানে থাকতে চান? হ্যাঁ, থাকতে চান না তো? তাহলে ভালো কথা। তার কাছে কি করতে হবে? 1 নম্বর, ঠাকুরের নাম মুখে থেকে বন্ধ করলে হবে না। সামনে কোথায় যাচ্ছেন? এখন তো আর নাম নেই, এখন সব ট্রাক্টরের ব্যাপার। হ্যাঁ, কাজ করছেন, অফিস করছেন, যাই কিছু করছেন, ভেতরে গুনগুন গুনগুন করে নাম করবেন। ঠাকুর যারা বীজ মন্ত্র পেয়েছেন, বীজ মন্ত্র জপ করবেন। এই মহান নাম করে রাম নারায়ণ নাম, এটাই জপ করবেন। ভেতরে কিন্তু মেশিনটা চালিয়ে যেতে হবে সবসময়। এই মনটাকে দুটো কিন্তু ভাগ করে নিয়ে টাক 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 করে করে টাক 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 করে 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 মেশিনটাকে চালিয়ে যাবেন। কারণ এইভাবে পুরো কখন 2 ঘন্টা কাজ হয়ে যাবে খেয়াল করি। আমি আর 5 মিনিট বলবো। আমি আসল চাকরিটা এখন ঢুকেই না, আমি বুঝতে পারিনি কখন পারে যাওয়া, এটাকে 5টার মধ্যে তুলতেই হবে। যাই হোক, তো মানে এই যেন আমরা ঠাকুরগত প্রাণ হয়ে থাকতে পারি, নামে যাতে ডুবে থাকতে পারি। কোন বিরুদ্ধ শক্তি যদি এসে বলে ঠাকুর নাই, ঠাকুর আসবে না, বেদের বিপ্লব হবে না, নেতাজি আর আসবে না, আপনারা বিশ্বাস করবেন? জোরে বলুন রাম, সবাই বলুন রাম। কোন বিরুদ্ধ শক্তির কবলে আমরা পড়তে চাই না। যদি কোন দাদা নেতা এসে বলে নেতাজি বেদের চ্যাপ্টার নয়, আপনারা বিশ্বাস করবেন? জোরে বলুন রাম। হাত ওঠে কিন্তু রাম বলুন। কারণ এরা হচ্ছে এই যুগের বিনাশ। বিরোধীদের একটা ভূমিকা আছে, দোষ দিলে ভুল হবে, তার কারণ এরা যে দায়িত্ব পালন করছে। আপনি যদি জেনে শুনে এখন ওই খপ্পরে পড়েন, তাহলে আপনি ফেল। যদি আমি সেই খপ্পরে পড়ে আমিও ফেল। আমি জেনে শুনে কেন? ঠাকুর বলছেন আমি পৃথিবীতে যতদিন আছি নিজে শান্তিতে থাকবো না, আর কাউকে থাকতে দেব না, তাই তো? ঠাকুরের বলা, ঠাকুর কেন শান্তিতে নেই? ঠাকুর শান্তিতে নেই কেন? বড় প্রশ্ন। ঠাকুর এই কারণে শান্তি নেই আমাদের জন্য। অমৃত বইটা পড়ে দেখুন। অমৃত বই ঠাকুর বলছেন যে তোমাদের যে হাজার হাজার জন্মের
সেগুলোকে জিস করে সার করে তার 12 আনা আমি ভোগ করছি, একটা 4 আনা আমাদের ভাগে বলেছি, মানে 12 আনা প্রোটেকশন আমার, ঠাকুরের ভাষাটা বলছি যেটা অমৃত বইতে আছে, 12 আনা প্রোটেকশন আমার, 4 আনা তোমাদের ভাগে দিয়েছি। তাও যদি ভাবো আমাদের একটা ভাইটাল পয়েন্ট, মানে ঠাকুর কেন শান্তি নেই, আমাদের রোগ শোক জ্বালা যন্ত্রণা হাজার হাজার জন্মে আসা যাওয়ার যে জ্বালা যন্ত্রণাগুলো জিস করে সার করে একজনের জ্বালা যন্ত্রণা রোগ শোকটাকে আমরা সহ্য করতে পারছি না, সেখানে 80,000 জন্য আসা যাওয়ার ফেরাটাকে ঠাকুর এক জীবনে পার করাতে চাইছেন। তার জন্য দেখুন না, আমরা বাইরে থেকে শুনি কত সুন্দর ঠাকুরের রামনাম কীর্তন হচ্ছে, জনগণ ভাবে বাহ কি সুন্দর ঠাকুরের নাম করছে, রামনাম কীর্তন করছে, কিন্তু বেটা যে এই নাম করেছে সেই বেটা মিশে তার দুর্ভোগের শেষ নাই। তার কারণটা কি? কারণ এই নামে আপনি যত ডুববেন, যত আপনি গুরুমুখী বেশি হওয়ার চেষ্টা করবেন, তত আপনার জ্বালা যন্ত্রণাটাকে বাড়িয়ে যাবে। কেন? ওই যে আপনি যতটা যে যত ভয় সে তত মনে, প্রচলিত কথা, আপনি যখনই গুরুকে যত বেশি করে ডাকার চেষ্টা করবেন, তত বেশি করে আপনার বিরুদ্ধ শক্তি, এটা প্রকৃতির নিয়ম। ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, বাবা কলকাতার বাড়িতে আছে, কাজকর্ম করে, রোজগার করে, মা থাকে দেশের বাড়িতে, 15-16 বছরের একটা বাচ্চা। বাবা বলে এখন থেকে তুই কলকাতা চলে আয়, কলকাতা চলে আয়, এখানে থেকে খাটাখাটনি কর, এখন থেকে নিজের পায়ে দাঁড়া, শক্ত সমর্থ হোক, হ্যাঁ এখন থেকে নিজেদের ইনকাম করা শেখ। মা বলে তোমার মাথা খারাপ হয়েছে, হ্যাঁ আমার বাচ্চারা এখন দুধের মুখ ভোজেনি, হ্যাঁ তুমি এখন তাকে তুমি তোদের কাজ শেখাচ্ছ, তুমি রোজগার করা শেখাচ্ছ না, বাচ্চাটা আমি একদম বানাবো না। এই যে প্রকৃতি পুরুষের লড়াই, এটা ঠাকুরের উদাহরণ দিয়ে বলছে, এটা খুব চিরন্তন সত্য। এই যে প্রকৃতি পুরুষের লড়াই, এটা বাস্তব জীবনে আপনারা কিন্তু প্রত্যেকেরই কিন্তু একই জিনিস হচ্ছে, মানে পুরুষ সত্তা চাইছে বা দেবী সত্তা চাইছে, ভক্ত সত্তা চাইছে যে এখান থেকে চলে যাও, ওখানে চলে যাও, যেখানে তোমাদের আসল বাড়ি সেখানে চলে যাও। এক প্রকৃতি সত্তা চাইছে না, এখানে খাও, জিও, পিও, এখানে ভোগ করো। এই যে প্রকৃতি পুরুষের, আপনি যত চেষ্টা করবেন গুরুকে বেশি করে ডাকার চেষ্টা করবেন, এমন এমন ঝামেলা এসে হাজির হবে, অযাচিত ঝামেলা, যেটা আপনি কল্পনাও করতে পারেন না, স্বপ্নও ভাবেন না। যে রোগ হওয়ার কথা না সেই রোগ এসে যাবে, যে সমস্যা আসার কথা না সেই সমস্যায় উৎপট করে ঝামেলা। আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই জীবন দিয়ে বুঝতে পারছেন, এটা ব্যাখ্যা করে বলার অপেক্ষা রাখে না। আপনারা প্রত্যেকেই যারা গুরুগত হয়ে আছেন, হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে কতটা নরক যন্ত্রণার মধ্যে আমাদেরকে রাখা হচ্ছে। কেন? এই আশা হাজার হাজার জন্মের আসে যাওয়ার খেলাটাকে এক জীবনে পার করানো হচ্ছে, তার জন্য আমাদের এত জ্বালা যন্ত্রণার রোগ শোক যারা দেখা যেত না। তাও করোনা প্রোটেকশন ঠাকুরের যারা আমাদের ভাগে দিয়েছেন, তাও ঠাকুর কি বলছে, তাও যদি সহ্য করতে না পারো, একবার যদি বাবা বলে ডাকো, আমি উপর থেকে থাকবো, হাত বাড়িয়ে তুলে দেবো। আছে না অমৃত বলেছে? তাহলে এমন গুরুকে পেয়ে, এত বড় প্রাণের জয়, প্রেমের জয়কে পেয়ে আমরা কি নিজেদেরকে গুরুকে ছেড়ে আমরা এখানকার ভোগ সুখে, এখানকার বন্ধবাসে ডুবে যাবো? নাকি না? কোন কিছুর বিনিময়ে এখানকার এই মায়া মহে পড়ে, কামনা বাসনা লোভের মহে পড়ে আমরা কোনো কিছুর বিনিময়ে গুরুকে আমরা না ছাড়ি। তার কারণ যা করো গৌরাঙ্গ হরি, আমরা তোমায় ছাড়ছি না। তুমি যতই জ্বালা যন্ত্রণা দাও, যতই রোগ শোক দাও, যত ব্যথা বেদনা দাও, তোমাকে আমরা ছাড়ছি না। তার কারণ কিন্তু এটা যেন অহম না, এই অহম বোধ জায়গা আছে, তোমাকে আমরা ধরে রাখবো না, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমাদের নাই। প্রার্থনা সুলভ মন নিয়ে যে গুরু তোমাকে ধরে রাখার ক্ষমতা আমাদের নাই, তুমি আমাদেরকে শক্ত করে ধরে রেখো। তো বাচ্চা অবধ, বাচ্চা ছেলে যদি বাবার হাত ধরার চেষ্টা করে, বাচ্চা ছেলে তো নালে হারিয়ে, বাবা যদি ছেলেকে শক্ত করে ধরে রাখে হাত, তাহলে বাচ্চা হাত ধরার ভয় থাকে। তাই বাবাকে দায়িত্ব দেন যে বাবা তুমি আমাদেরকে শক্ত করে ধরে রেখো, যেন তোমার চরণ ছাড়া করো না। এই ভাবে যদি সম্পূর্ণ সরলতা মানসিকতা নিয়ে গুরুগত প্রাণ হয়ে যদি থাকতে পারি, তাহলে কোন বিরুদ্ধ শক্তি আমাদেরকে চালাতে পারবে না।
দ্বন্দ্ব থাকে যে ঠাকুর কি সত্যি আর আসবে, আর কি বিপ্লব হবে, যদি এতটুকু দ্বন্দ্ব থাকে তাহলে কিন্তু আমরা ওখানে ফেল। কারণ এমন একদিন আসছে ঠাকুরের বেলা, ও সুখচরে যেটা হয়েছে ওটা টেস্ট পরীক্ষা, সুখচর অপারেশন সরকারের টেস্ট পরীক্ষা। এবার ফাইনাল পরীক্ষা আসছে, এবার ফাইনাল পরীক্ষা আসছে। ঘরে ঘরে তল্লাশি হবে, বুকে বেওয়ানের ঘরে বলবে বল বল ব্রহ্মচারী কোথায়, নেতাজি করি নেতাজি কোথায়, বিপ্লব বিপ্লব করি অস্ত্রশস্ত্র কোথায়, হাজার প্রশ্ন। সেদিন যদি অস্বীকার করছে তা আউট, যদি মুহূর্তের জন্য দ্বন্দ্ব বিনা দেখা দেয় স্বীকার করবো না করবো না তা হলো আউট আমার ঘরানা থেকে। বা সেই ফাইনাল পরীক্ষা আসছে, গুরুকে আমার ধরে রাখতে গেলে আমাদের সেই পরীক্ষা দিতে হবে। তাহলে আগামী দিন সেই পরীক্ষা আসছে। একদিকে পুলিশের বেয়ানে পরম পিতা বলে রেখেছেন, বলো বাপ একদিকে দুনিয়া একদিকে, একদিকে পরম পিতা, আরেকদিকে সংসার সমাজ পরিবার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কোনটাকে বেছে নেবেন সেই সিদ্ধান্ত আজকে আমাদের নিতে হবে। বাপ একদিকে দুনিয়া একদিকে, এই দুনিয়ার চাওয়া পাওয়া, দুনিয়ার কামনা বাসনা ভোগ সুখ যা কিছু আছে সবকিছু আমাকে টানছে, কোন কিছুর বিনিময়ে যেন আমরা গুরুকে না ছাড়ি। যদি পুলিশ বুকে ব্যানার ধরে বলবে, তখন আপনার স্ত্রী পুত্র কন্যা আপনার পায়ে ধরে বলবে, ওকে একবারের জন্য বলো আমরা কারো গুরুজনের শিষ্য নই। ঠাকুর সব রকম অপশন দিয়ে রেখেছেন, ওকে একবারের জন্য বলো আমরা কারো গুরুজনের শিষ্য নই। দুর্গতি মাতা এখন তো পাচ্ছি, ঠাকুর তো মাথায় থাকবে, দুর্গতি মাথা আসতে পারে, ওকে একবারের জন্য বলো যে আমরা ঠাকুর কারো গুরুজনের শিষ্য নই। তাহলে ঠাকুর কি বলবেন, যে মুহূর্তের জন্য যদি দ্বন্দ্ব দ্বিধা দেখা দেয় তাহলেও আমার ঘরানা থেকে বা, তাই মুহূর্তের জন্য যেন দ্বন্দ্ব দ্বিধা আমাদের মধ্যে না দেখা দেয়, আমাদের মধ্যে যেন সবসময় শোনো না। ওই দ্রৌপদীর মতো এক হাতে কাপড় ধরে রেখে হে সখা প্রাণ সখা এরকম করো, সকাল মুচকি মুচকি হাসতে পারে, তুমি চেষ্টা করছো, নিজে চেষ্টা করছো নিজের সম্মান রক্ষা করার জন্য, আর আমাকে ডাকছো যখন দেখছি কোনো কিছুর বিনিময়ে নিজেকে সামলাতে পারছে না, নিজের শক্তিকে নিজেকে ধরাতে পারছে না, তখন তোমার প্রিয় সারেন্ডার হে সরকারের সখা আমাকে রক্ষা করো, তখন বস্ত্রটা বিদায় আসছে। তাই তো নাকি মহাভারতের শিক্ষা। তাই পুরো 16 আনা সারেন্ডার, আমাদের ভালোবাসা বন্ধক হয়ে আছে। 16 আনার মধ্যে 4 আনা ভালোবাসা, 8 আনা ভালোবাসা আমার থেকে ভালোবাসা, এটা এক নম্বর হলো। বাকি থাকে 8 আনা, 8 আনার মধ্যে 4 আনা ভালোবাসি ছেলে মেয়ে, বাকি থাকে 4 আনা। 4 আনার মধ্যে 1 আনা ভালোবাসি নেতা পুলিশ মন্ত্রী, এদের হাতে মারা গেলে কখন ঝামেলা ফেলে দেবে। 1 আনা ভালোবাসি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে, হ্যাঁ 1 আনা ভালোবাসি এই সমস্ত ওইসব ভোগ সুখ চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে ঠাকুরের জন্য 1 আনা থাকলো কি থাকলো না, ওটা করলে হবে না। টোটালি ঠাকুর বলছেন আমি 16 আনাই চাই। এ মাঝি বড় পাজি কিছুতেই হবে না রাজি, যদি না থাকে কি পুঁজি। কি বলেছে, এ মাঝি বড় পাজি কিছুতেই হবে না রাজি, যদি না থাকে পুঁজি। তাহলে পায়ে যেতে গেলে আমাদের পুঁজি দরকার, পুঁজি ছাড়া পার হওয়া যাবে না। পড়া যাবে হেডলাইন, বেহুশ ভাবে চললে পরে তহবিলের মাল যাবে চুরি। তাই আগে গিয়ে গুরুর কাছে শিখে নামের দোকানদারি আছে না, পড়া যাবে হেডলাইন। তাই আমরা যেন বেহুশ ভাবে না চলি, আমরা যেন সঙ্গ সম্পর্কে সচেতন থাকতে পারি। কারণ অনেক বিরুদ্ধ শক্তি যত সময় ঘটে আসছে তত বিরুদ্ধ শক্তি খবর দেওয়ার চেষ্টা করছে। কোন বিরুদ্ধ শক্তির খবর আমরা করতে চাই না, আমাদের টাকার দরকার নেই, না খেয়ে পড়বো, কিন্তু তার জন্য গুরুর কাছে আমরা গুরুকে আমরা ছেড়ে দিয়ে আমরা দাদাদের অন্যায় করতে চাই না, আমরা টাকার নেশায় করতে চাই না। কারণ এই টাকা দুদিন পরে জাল দিয়ে রান্না করতে হবে, বলে না এই নোটগুলো জাল দিয়ে রান্না করতে হবে। এই টাকার যাতে অহংকার, দুদিন পরে টাকা জাল দিয়ে রান্না করতে হবে, বাচ্চা দুধ রক্ত করে বলা
বাচ্চাদের দুধ গরম করে না, এখন যদিও গ্যাস হয়ে গেছে, ঠাকুর বলছেন নোটগুলোকে জাল দিয়ে দরকার হয়েছিল না, বান্ডিল বান্ডিল বস্তা বস্তা টাকা ফেলে দিয়েছিলেন না, টাকা বাতিল। আগামী দিনে টাকাগুলো জাল দিয়ে বাচ্চা দুধ গরম করতে হবে, বুঝতে পারছেন তো, রান্না করতে হবে। এই টাকার পিছনে ছুটে কোনো লাভ নাই। যার পিছনে ছুটলে, যাকে ধরে থাকলে, আমি ইহকাল পরকালের দায়িত্ব যিনি নিয়েছেন, যাকে গ্যারান্টি দিচ্ছি জন্ম তোমাদের আর হবে না, আমি তোমাদের ইহকাল পরকালের দায়িত্ব নিলাম। আমি বলেছেন নাকি, আমি গ্যারান্টি দিচ্ছি জন্ম তোমাদের আর হবে না, আমি তোমাদের ইহকাল পরকালের দায়িত্ব নিলাম। সুতরাং এত বড় গ্যারান্টি কে দিয়েছেন? স্মরণের বইটা পড়ে দেখবেন যে আমি গ্যারান্টি দিচ্ছি জন্ম তোমাদের আর হবে না, আমি ইহকাল পরকালের দায়িত্ব তোমাদের নিয়েছি। সুতরাং যিনি ইহকাল পরকালের দায়িত্ব নিয়েছেন তাকে ধরে রাখবো, নাকি এখানে এই সমাজ সংসার মায়া মায়া আকর্ষণে করে রাখবো? এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। তাই আগামী দিন ভয়ঙ্কর কঠিন দিন আসছে। আগামী দিন প্রত্যেকটি কর্মী ভাই বোনকে আমাদেরকে ভীষণ ভাবে সচেতন থাকতে হবে। প্রত্যেকটি গুরু ভাই বোনকে আমাদেরকে ভীষণ ভাবে সতর্ক থাকতে হবে, মানসিক ভাবে তৈরি থাকতে হবে। কারণ আমরা শপথ করে রেখেছি পরম পিতার কাছে। ঠাকুর একদিন লেক একটা ক্লাস করছেন, ক্লাস করতে করতে ঠাকুর বলছেন, আমি যখন ডাক দেব এখন তোমরা সবাই ঝাঁপিয়ে পড়তে রাখবে তো? হ্যাঁ, অবস্থা একদম দড়ি ধরার সঙ্গে সঙ্গে ঝাঁপ দিতে পারবো। তখন আমি কি বলে, তুমি এই তিনতলা থেকে তিনতলা থাকতেন মনে কি? তিনতলা থাকতেন তো, এই তিনতলা থেকে ঝাঁপ দিতে পারবে তো? হ্যাঁ পারবো। হঠাৎ সেই সময় এক ভাই করেছে কি, আরো মাটির পুতুল তৈরি করতে পারে, বুঝলেন? সে খুব সুন্দর একটা মাটির পুতুল তৈরি করে ঠাকুরের জন্য উপহার নিয়ে গেছে। যে বলছে, বাবা তোমার জন্য উপহারটা তৈরি করেছি, আমি তো পুতুল তৈরি করি, তাই পুতুলটা তোমার যদি পছন্দ হয় তুমি এটা রাখতে পারো। তাই নাকি দেখে দারুণ তো, দারুণ খুব সুন্দর হয়েছে পুতুলটা, দারুণ হয়েছে। যে ঠাকুর উপহারটা গ্রহণ করলেন, গ্রহণ করার পরে বললেন, আচ্ছা তোরা একটু আগে বলছিলিস না, যারা বসেছিল ক্লাস চলছিল, যে আমার বাবা তোরা তিনতলা থেকে ঝাঁপ দিতে পারিস, তাহলে প্রথম পরীক্ষাটা আপনি হয়ে যায়? তারপর হ্যাঁ হয়ে যায়। তখন যে পুতুল হয়েছে তাকেই বলেছে, তুই এই পুতুলটা তিনতলা থেকে নিচে ফেলেছিস। এবার তার একটু মনে ঘটনা যাচ্ছে আর কি, মানে আমাদের ভালোবাসাটা কিরকম আর কি, মানে আরেকটা ঘটনা বলতে আরেকটা ঘটনাটা যাচ্ছি। ঠাকুরের পায়েস খেতে ভালোবাসতেন তো একটা টিফিন বক্সে করে ঠাকুরের জন্য পায়েস নিয়ে গেছে। এই ঠাকুরকে দিয়ে বলছে, বাবা তুমি পায়েসটা খাও, তোমার জন্য পায়েসটা করে এনেছি। ও তাই নাকি পায়েস বানিয়েছিস? তাই নাকি পায়েস দিয়ে পাশে রেখে দিয়েছে। সেই গুরু ভাইটা নড়ে না, ঠাকুর দীক্ষা দর্শন দিয়ে যাচ্ছে, কিছুতেই আর যায় না। ঠাকুর হঠাৎ তার থেকে নজর করেছে, হ্যাঁ তুমি যাচ্ছি এখনো? না বাবা যাচ্ছি। আবার ঠাকুর দীক্ষা দর্শন দিচ্ছে, না বাবা যাচ্ছি। আবার ঠাকুর দীক্ষা দর্শন দিচ্ছে, এখনো যাসনি? ও বুঝছি, তুই আমাকে পায়েস খাওয়াতে এসেছিস, তুই টিফিন বক্সের মায়াটা ছাড়তে পারছিস। কি বুঝলেন? মানে ঠাকুর পায়েসটা খেলে রাখতে টিফিন বক্সে নিয়ে যাবে, ঠাকুরকে পায়েসটা খাওয়া যাচ্ছে, টিফিন বক্সের মায়াটা থাকবে। আমাদের এরকম নর্মাল শুরু করছি। তো যাই হোক প্রসঙ্গে ছিলাম, ঠাকুরকে যে বলে পুতুলটাকে ফেলে দেয়, নিজে হাতে তৈরি করে তারা কষ্ট করে যার গুরু নির্দেশ পুতুলটাকে নিতলা থেকে ফেলে দিয়েছে লেকটাউনে। ঠাকুর বলছেন, তাহলে পুতুলটার কি অবস্থা হলো? নাকি পুতুল তো হয়ে গেছে। তাহলে তোদেরকে যদি এখন বলি, তোরা এইরকম নিতলা থেকে পুতুলটা ছাপবে পারবি তো? তোদের একটু আগে বললে ছাপ দিতে পারবো, তাহলে এই সব মুখ কেউ ঝাঁপ দিতে পারছে না। তখন একটা গুরু একটু সাহসী মতো আর কি, সে বলছে, হ্যাঁ বাবা ঝাঁপ দিতে পারি, কিন্তু যদি হাত পা ভেঙে যায়? ও হ্যাঁ তা তো বটে, এইরকম যেন ভালোবাসা না হয়, রাত দিলে যেন পায়। ঠাকুর একটা সিরিয়াল একটা গরু দিয়ে যায় গুরু ভাই, কয়েকটা গুরু ভাই আছে, দিয়ে বলছে এই সিঁড়িটা দিয়ে দোতলায় ঠেকিয়ে দিবি, যে গরুটাকে তুই দোতলার মতো তুলবি। যে গুরু ভাই
ছেপেছো, সিঁড়ি দিয়ে মানুষ তোলা যায়, গুরু তোলা যায় কখনো? তোমার কি মাথা গেলে বলে গেছে না আমি যখন বলেছি তোকে তুলতেই হবে, তোকে তুলতেই হবে, কে পারি তখন কেউ আর এগোবে না, এটা তো সম্ভব না। এটা সিঁড়ি দিয়ে কখনো গুরু তোলা যায় দুতলা করে? সম্ভব না। তখন এক গুরু ভাই বললো, তাহলে আমি যখন বাবা বলছে আমি চেষ্টা করে দেখি, বলে গিয়ে গিয়ে সিঁড়ির কাছে তুলে কোনো রকমের হাত পা ধরে তুলে ওপরে তুলেছে, কেউ উঠতেও পারে কখনো? গরু ধরে তো ভাই কি করে সিঁড়ি তুলবে? তখন ঠাকুর থাকতে থাকতে করে চেষ্টা করতে থাকতে। ব্যাপারটা কি বুঝলেন? ব্যাপারটা বুঝলেন, ঠাকুর বোঝালেন যে আমার কথা যে তোরা বলিস, হ্যাঁ আমরা সব মানবো, মেনে চলবো, আমার কথা ঝাঁপ দিতে পারবি, আমার মধ্যে গাইড সাজাই করতে পারবি, তোরা তো সবাই আমার কথা শুনে না করে দিবি। ও তো তুই চেষ্টা করেছে, ও জানে না তুলতে পারবে না, তুমি চেষ্টা করেছে। তা আমরা চেষ্টাটা করতে পারি যে গুরু তোমাকে যেন আমরা ধরে রাখতে পারি, যে বাবা তুমি যত পরীক্ষা দাও, যত জায়গা করে দাও, ব্যাখ্যা করে দাও, কোনো কিছুর বিনিময়ে যেন আমি তোমার চরণ ছাড়া না হই। এই চেষ্টাটা আমাদের থাকতে হবে, আমরা যেন গুরুগত প্রাণ হয়ে থাকতে পারি। আর বিশেষ করে 7 বাজে কাজের বাড়িতে হাত তুলে রাখবেন, সত্যি সত্যি তুলবেন, কিন্তু নিচে মাথা তুলে কাকুন দেখছে, তাহলে বাকি বাড়িতে পারবেন না। তাহলে কি হলো? গুরু নির্দেশ তো মানা হচ্ছে না। ঠাকুর তো 5 বার 7 বাজে বলেছেন নাকি? 3 বার তো অবশ্যই করা যায়, 3 বার তো অবশ্যই করা যায়, রাত্রি 12টাও করা যায়, রাত্রি 2টা তো অনেক ঘুমিয়ে পড়ে, যদি এখন ঘুমানো উচিত নয়। তার কারণ রাত্রি 2টার সময় ভাইকে ঠাকুর বলেছে, তার কারণ আছে। এই কলকাতার রুগী যে এখন মরা পড়বেন, ঠাকুর বলা আমার সন্তানের মুখে রাম নাম কীর্তন করতে করতে মরা শরীর শরীর পাতালে ধরা করবে, ঠাকুর বলে না কলকাতায় অলরেডি কাকতানি তো ওরা শুরু করেছে। কাকতানি মানে বোঝেন? রাক্ষসী। ওরা যখন কুরুক্ষেত্র প্রাণ করা যায়, কুরুক্ষেত্রের মাঠে যখন প্রাণ করে, যখন মানে হাজার হাজার ডেড বডি পড়েছে, আর গান্ধারী দিয়ে বিরাট করছে, হ্যাঁ পাগলের উন্মাদের মতো, পাগলের রাক্ষসী দলে ডেড বডিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য তখন পাগল হয়ে যাচ্ছে। কিন্তু কৃষ্ণ গিয়ে বলল, নিষেধ করলেন না, তোমরা এখন খেও না। একে মা গান্ধারী বিরাট করছে তার সন্তানের পুত্র শোকে, তার উপর তার সাথে স্বামী কিন্তু ডেড বডিকে তোমরা ছিঁড়ে ছিঁড়ে খাও, তাহলে মা হয়ে আর সহ্য করতে পারবে না। তবে তোমাদের এই আশা পূরণ হবে, কলিযুগে তখন এর থেকে আরো কোটি কোটি মুখ দেহ বেশি পড়বে, সেদিন তোমরা প্রাণ ভরে যেতে পারো, ভক্ষণ করে নিও। সেটা অলরেডি পেপার আছে, আমি রাত্রি 8টার পরে এখানে কাজ করবো, এই জায়গাতে কাজ করবো, যারা থাকবে বহু পেপার আমি দেখাবো, সেখানে পরিষ্কার ঠাকুর বলছেন যে, ঠাকুর বলছি পেপারে বেরিয়েছে প্রতিদিন পত্রিকাতে, যে কলকাতার বুকে কাকতানি দল ওরা শুরু করেছে। তারা অলরেডি জেনে গেছে যে ডেড বডি পড়ার সময় হয়ে এসেছে, সুতরাং আমাদের মানসিকভাবে তৈরি থাকতে হবে। আমি কয়েকটা কথা বলে আমার আলোচনা শেষ করবো। এক, পরম পিতা আছে, আসবে, তিনি বেদের যুগ, যে শরীরে তিনি এসেছেন, তিনি বলে রেখেছেন, কি বলে রেখেছেন? যে তোমরা যখন মুখের ঘটনা আছে, তোমরা যে চেহারা আমাদের এখানে দেখছো, ওখানে কি একই চেহারা ওখানে গিয়ে কথা বলি, পুরোনো দিনের কথা বলা বলি আছে না? নপুষালীর ঘটনে পুরোনো দিনের কথা বলা বলি একই চেহারা। আজকে যারা বলছে ঠাকুর ওই দেহের দিবি না, ঠাকুরের ওই কেউ রাজনীতি শক্তির অধিকারী, তার কাছে একটা রাজনীতি যদি দেহ কেন, লোক লোক কোটি কোটি দেহ তৈরি করে একটা মুহূর্তের ব্যাপার। তাই তো পরম পিতা আছে, আসবে, তিনি বেদের যুগ প্রতিষ্ঠা করবে, মা প্রণয়ের মাধ্যমে। এই পূর্ণ বিশ্বাস আপনাদের মধ্যে আছে? রামানন্দ বলুন। 2 নম্বর আমার প্রশ্ন, যে আমাদের নাম কীর্তন আমরা করছি, এই নাম আমরা ব্যাপক ভাবে 12 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, সান্ধ্যকালীন হোক, দলে দলে হোক, জানে না হোক, এই নাম কোন কিছুর বিনিময়ে যত ভালো আসুক, যত প্রতিবন্ধকতা আসুক, কোন কিছুর বিনিময়ে এই নাম প্রণয়কে আমরা বন্ধ করে দেব না। শঙ্কর ধ্বনি আমরা বন্ধ করবো না। 5বার শঙ্কর ধ্বনি, ভোর 5টা
দুপুর 12টা সন্ধ্যে 6টা সম্ভব হলে রাত্রি 12টা এবং রাত্রি 2টো 5বার শঙ্খ ধ্বনি দেব। সবাই মিলে বলুন রাম রাম রাম। 4 নম্বর আরেকটা কথা, কোন কিছুর বিনিময়ে আমরা পরম পিতার প্রতি বিশ্বাস হারাবো না। যত ঝড় আসুক, যত বিপদ আসুক, যত প্রতিবন্ধকতা আসুক, যদি আমার চোখের সামনে আপনজন প্রাণীজন প্রিয়জন চলে যায়, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমার স্ত্রী চলে গেছে বলে আমি আমার পূজা বন্ধ করে দেবো, আমার স্বামী মারা গেছে বলে পূজা বন্ধ করে দেবো, আমার ছেলে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে বলে আমি ঠাকুরকে ঘুম বুঝে চলে যাবো, এমন করলে হবে না। যখন মহাপ্রস্থান হয়েছিল, যুধিষ্ঠির মাতা দেখছে দ্রৌপদীর পতন হলো, তারপরে দ্রৌপদীর পরে সহদেবের পতন হলো, নকুলের পতন হলো, অর্জুনের পতন হলো, ভীমের পতন হলো, একমাত্র যুধিষ্ঠির স্বর্গে গিয়েছিলেন ফাঁসি হয়ে। দ্রৌপদীর অপরাধ ছিল, আমি ছোট করে বলছি, দ্রৌপদীর অপরাধ ছিল পঞ্চস্বামী পাওয়া সত্ত্বেও কর্ণের প্রতি তার আসক্তি ছিল, এমনকি সদা কৃষ্ণের প্রতি তার আসক্তি ছিল। সেই অপরাধে দ্রৌপদীর পতন হয়েছিল। মাইন্ডেড ভাইটাল পয়েন্ট, আমরা যারা সন্তান জেলের কর্মী, আজকের এই কথাটা ভীষণ জরুরি। এই কথা বলে আমি শেষ করবো। 2 নম্বর, সমাজের পতন হয়েছিল কেন? সমাজে মনে করতেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ, সুন্দরী সৌন্দর্যবান পুরুষ, আমার থেকে সৌন্দর্যবান পুরুষ, এই রূপে অহংকার তাকে শেষ করে দিল। নকুল মনে করত আমার থেকে বড় বড় অঙ্কশাস্ত্রবিদ, আমার কত বড় জ্যোতির্বিদ্যা পৃথিবীতে, এই জ্ঞানের অহংকার তাকে শেষ করে দিল। অর্জুনের অহংকার ছিল, সে মনে করত ভগবান কৃষ্ণকে তার সঙ্গে সঙ্গে পাওয়া সত্য, কাছে কাছে থাকা সত্য, তিনি ভগবান কৃষ্ণের গুরুত্বটাকে উপলব্ধি করতে পারেনি। ভগবান কৃষ্ণকে রাস্তায় দাঁড় করিয়ে গঙ্গায় স্নান করতে যাচ্ছে, সামান্য একটা কুকুর বলেছিল যে অর্জুন, যে বিষ্ণুর ভারত হতে গঙ্গার উৎপত্তি, সে বিষ্ণুকে তুমি দাঁড় করিয়ে রেখে তুমি গঙ্গা স্নান করে পূর্ণ করতে যাচ্ছ, তাই ভগবানকে তুমি কাজের সাথে পেয়ে তুমি ভগবানের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। সেই অপরাধে তোমার পতন হচ্ছে। তার পতনের কারণ, সে ভাবত পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বীর, সে তার আর নেই। সেই অহংকারের জন্য তার পতন হলো। আর সন্তান দলের এই গুণগুলো আমাদের মধ্যে বের করছে। এই অহংকার যেন আমাদেরকে পতনের পথে ফিরিয়ে নিয়ে না যায়। আমরা যেন পরম পিতার সঙ্গে সেই পরমানন্দে, সেই চিদানন্দ ভাবে, সেই সৎকাণ্ডে, সেই পরম চৈতন্য আনন্দ লোকে পৌঁছাতে পারি। নাম জপের মাধ্যমে, সুরের মাধ্যমে, সুর বাজে বাজে কানে বাজে না, আমরা যেন সেই পরম সুরে তন্ময় হয়ে পরম তাকে সাড়া দিয়ে পরমের সাথে আনন্দে আস্তে আস্তে আমরা যেন সেই সৎকাণ্ডে পৌঁছাতে পারি। সেই প্রার্থনা রেখে সমস্ত বিশ্বের সমগ্র জীবজাতি হয়ে, সমস্ত গুরু ভাই বোনদের হয়ে এই প্রার্থনা রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। রাম 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 রাম।